মার্টন থেকে প্রশ্ন এসেছিল 2010, 2013, 2018, গত 10 বছরে মাত্র 3বার এসেছে। যতবারই এসেছে একদম ছক্কা হাঁকিয়েছে, 40 নম্বর। ঠিক আছে, এমন না যে 10, 20 করে ছোঁয়া দিয়ে চলে গেছে, যতবার করেছে একদম 40। কি প্রশ্ন দিয়েছে? 2010-এ দিয়েছিল যে মার্টনের স্পেলিংটা একটু মিস্টেক আছে, মার্টনের অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন কি জিনিস, খায় না মাথায় দেয়, পরে দেখছি আমরা। বাট অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন বলে একটা জিনিস থেকে প্রশ্ন দিয়েছিল। 13-তে দিল আবার অন্য একটা জিনিস, ম্যানিফেস্ট অ্যান্ড ল্যাটেন্ট ফাংশন, মানে 10-এর সাথে 13-র প্রশ্নের কোনো সম্পর্ক নেই। ওকে, 18-তে দিল আবার যে কিভাবে আমি বুঝছি যে আমার মতে আর কে মার্টন কেন সোশিয়োলজি সেটা বলো। 3টে প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তাহলে কি করতে হবে? যে আমাদের তাহলে আলটিমেটলি আর কে মার্টনটা পুরোটাই বুঝে নিতে হবে, পড়ে নিতে হবে, তবে গিয়ে আমরা উত্তরটা লিখে দিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো চলো মার্টন দিয়ে শুরু করা যাক। আমি যদি তাহলে প্রশ্নের বেসিসে যাই, শুধুমাত্র আর কে মার্টনের থিওরি কি কি ছিল অথবা ম্যানিফেস্ট ল্যাটেন্ট ফাংশন আর অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন এইটুকু পড়লেই আমার হয়ে যাবে, রাইট? সিলেবাস অনুযায়ী তার মানে আমরা যাচ্ছি না, আমরা কি অনুযায়ী যাচ্ছি? প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যেভাবে হয়েছিল সেই অনুযায়ী যাচ্ছি। এটা জেনে রাখো আজকে যারা নতুন আছো, যে আমরা সাধারণত এইভাবেই পড়ি, যে গত 10 বছরে যেই রকম প্রশ্ন এসেছিল তার উপর ভিত্তি করেই আমরা কিন্তু পড়ি, এবং আলটিমেটলি দেখা যায় যে শেষও হয়ে যায়। সিলেবাসে যা ছিল এবং গত 10 বছরে কি প্রশ্ন এসছে সেটার মধ্যে আর কিছুটা পার্থক্য থাকে, সেটা আমরা সময়ের মধ্যে ঠিক তুলে নিই। ওকে, কারোর কোনো প্রশ্ন আছে, বক্তব্য আছে মার্টন কেন্দ্রিক, যে এটাকে পড়েছিলাম স্যার, মানে কেউ মার্টনের নাম শুনেছো এক্সেপ্ট মিত্রা বাদ দিয়ে? ওকে, চলো শুরু করা যাক। রবার্ট মার্টন, দেখো রবার্ট মার্টন যে আমি শুরু করছি, সেটা খুব অন্যায় কাজ করছি। কারণ রবার্ট মার্টন শুরু করার আগে আমার পড়ানো উচিত ছিল তোমাদের ট্যালকাট পার্সন্স। অনেকে বলে যে ট্যালকাট পার্সন্স না পড়লে রবার্ট মার্টনটা পড়িয়ে লাভ নেই, বাট সেটা এরকম কোনো ব্যাপার নেই। বিসিএস এর ক্ষেত্রে সমস্ত ধরনের চিট ডে, সব দিনই চিট ডে, সব ধরনের কাজবাজই করা যায়, যেইভাবে খুশি যে কোনো টপিক শুরু করা শেষ করা বিসিএস এর ক্ষেত্রে, ইউপিএসসি এর ক্ষেত্রে করা যায়, কোনো চাপ হয় না। ট্যালকাট পার্সেন্সটা যে আমি শুরু করলাম না, তাতে তোমাদের খুব বেশি সমস্যা হবে না। ট্যালকাট পার্সেন্স আমরা অবশ্যই শেষ করবো, কিন্তু ট্যালকাট পার্সেন্স এমন কি বলেছিলেন আর তার সাথে মার্টন কিভাবে জড়িত, ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করবো। আমরা জানি সমাজতত্ত্বের কতগুলো দৃষ্টিভঙ্গি আছে। কি কি দৃষ্টিভঙ্গি? একটা হচ্ছে ফাংশনাল দৃষ্টিভঙ্গি, ফাংশনাল বা যেটা বাংলা হচ্ছে ক্রিয়াবাদী। ক্রিয়াবাদী জিনিসটা কি? ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি বলে যে সমাজটা হলো একটা গোটা সিস্টেম বা স্ট্রাকচার। এই সমাজটা কতগুলো পার্ট দ্বারা রচিত, বিভিন্ন ছোট ছোট পার্ট দ্বারা এই গোটা সিস্টেমটা রচিত। এগুলো হচ্ছে পার্টস। এই পার্টস গুলোর কাজ নিজেদের ফাংশন চালিয়ে যাওয়া, অর্থাৎ যতদিন এই পার্টস গুলো নিজেরা ফাংশন করবে, অর্থাৎ ধরো সাগ্নিক ওর কলেজের কালচারাল প্রোগ্রামে কি যেন হয়, একটা সেক্রেটারি, কালচারাল প্রোগ্রামের সেক্রেটারি। সাগ্নিক ওর কলেজের কালচারাল প্রোগ্রামের সেক্রেটারি, ওর নির্দিষ্ট কিছু ফাংশন আছে। তার মানে সাগ্নিক হলো তার কলেজের একটা নির্দিষ্ট পার্ট। কি জিনিস না, কালচারাল প্রোগ্রামের সেক্রেটারি। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি গোটা সিস্টেমটা কি? গোটা সিস্টেম হলো ওর কলেজের কালচারাল প্রোগ্রাম, ইভেন্টস। অর্থাৎ গোটা সমাজটা হলো একটা সিস্টেম যেটা অনেকগুলো পার্ট দ্বারা গঠিত। পার্টের কাজ হচ্ছে সেই ফাংশনগুলোকে মেনটেন করা। যেখানে ছিলাম আমরা, সমাজটা হলো একটা সিস্টেম, সমাজে বিভিন্ন পার্ট থাকে, সেই পার্টগুলোর কাজ হচ্ছে নির্দিষ্ট ফাংশন করা, ঠিক আছে, নির্দিষ্ট ক্রিয়া করতে থাকা, যাতে কিনা পুরো সিস্টেমটা সঠিকভাবে চলতে থাকে। আর পার্টগুলো যদি নিজস্ব কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সিস্টেমটা ভেঙে পড়বে। ফর এক্সাম্পল, সাগ্নিক গেল না, সাগ্নিক হচ্ছে ওর কালচারাল ফেস্টে, সাগ্নিক গেলই না, কালচারাল প্রোগ্রামটা যা তা ভাবে পরিচালিত হবে, রাইট? তো এইটা হলো মোটামুটি আমাদের ফাংশনালের পার্সপেক্টিভ, যে সমাজতত্ত্ব দেখে যে পুরো সমাজটা এইভাবে চলছে। এই সমাজের মধ্যে সে খুঁজে পায় সলিডারিটি, সে খুঁজে পায় ইউনিটি, সে খুঁজে পায় কোহেশন, অর্থাৎ পাতি বাংলায় বলতে গেলে ঐক্য ও সংহতি। এই ঐক্য আর সংহতির উপর ভিত্তি করে নাকি গোটা সমাজটা চলে, ঠিক আছে। ফাংশনাল অ্যাসপেক্টে, অর্থাৎ সমাজতত্ত্ব তার যে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গিতে সমাজটাকে এইভাবে পরিচালিত হতে দেখে এবং সে এইভাবেই সাধারণত সমাজটাকে ব্যাখ্যা করে।
এর কি ক্রিটিসিজম আছে কি আছে ওগুলো আমরা পরে বুঝবো, বাট ট্যালকাট পার্সনস কে সাধারণত আমরা এই ফাংশনালিজমের ফাদার বা জনক হিসাবে জেনে থাকি। এটা আলাদা বিষয় যে ট্যালকাট পার্সনস এর আগেও এই ব্রাউন বা ম্যালিনোস্কি নামে দুই ভদ্রলোক ছিল, বাট তাদেরটা ইনসিগনিফিকেন্ট এক্ষেত্রে। ঠিক আছে, আমরা ট্যালকাট পার্সনস এর নামই করি যে ট্যালকাট পার্সন সাধারণত পুরো বিষয়টাকে এইভাবে দেখিয়েছিল। ট্যালকাট পার্সনস তাহলে কোন ধারার লোক? ট্যালকাট পার্সনস ফাংশনালিজম বা ফাংশনাল পার্সপেক্টিভ ধারার লোক, রাইট? এরই যে সমসাময়িক বা যে কিনা এসে ট্যালকাট পার্সনস এর থিওরি গুলোকে রেকটিফাই করেছিল। রেকটিফাই বললাম, আমি কি বললাম? রেকটিফাই। আর তার পাশে লিখলাম ক্রিটিসিজম। ছোট্ট করে বলো উজ্জয়িনী, রেকটিফাই আর ক্রিটিসিজমের পার্থক্য কি? রেকটিফাই মানে কোনো কিছু সংশোধন করা, গুড। আর ক্রিটিসিজম মানে সেটা যে প্রবলেম সমালোচনা, অসুবিধা সমালোচনা করা। ঠিক আছে। আমি দেখলাম যে তুমি পড়াশোনা করছো না, আমি তোমাকে বললাম যে দেখো তুমি কিন্তু তোমার অ্যাপ্রোচগুলো এইভাবে রাখো, কি করলাম? রেকটিফাই করলাম। আর আমি তোমাকে হচ্ছে ক্লাসে এলে আমি তোমাকে বাজেভাবে অপমান করে দিলাম, সেটা হচ্ছে তোমার ক্রিটিসিজম করলাম, রাইট? তাহলে ট্যালকাট মানে রবার্ট মার্টিন যেটা করলেন সেটা হচ্ছে রেকটিফাই করলেন, নট ক্রিটিসিজম। কাকে বললেন? পার্সনসকে। তার মানে আমি কি বলবো যে রবার্ট মার্টিন অন্য ঘরানার লোক ছিল? না, রবার্ট মার্টিনও কিন্তু এই ফাংশনালিজম ঘরানারই লোক ছিল। ফাংশনালিজম, ওকে। তাহলে ফাংশনালিজম মানে কি? এই জিনিসটা যেটা ট্যালকাট পার্সনস বলেছিলেন সেটাকে রেকটিফাই করলো কে? রবার্ট মার্টিন। ব্যাস এত অবধি ছিল আমাদের ট্যালকাট পার্সনস এর যতটা আমাদের জানা ছিল ততটা জানার জন্য এনাফ। এত অবধি কার কোনো প্রশ্ন বা বক্তব্য? স্যার কি বলছেন ওটা ট্যালকাম নাকি? নামটা একটু স্পেলিংটা বলুন না। ট্যালকট পার্সনস, ট্যালকট পার্সনস, এটা হচ্ছে ইংলিশ। আর যদি তুমি এই বাংলায় যদি ইংলিশ লিখো তাহলে ট্যালকাট পার্সনস, ঠিক আছে? নোটস পেয়ে যাবে, বাংলা নোটস। বাংলা নোটস দেখবে কি বাংলা নামগুলো না এক একটা এক বইতে এক এক রকম লেখা, ওকে? সেটা নিয়ে কোনো চাপ নেই। কোথাও ডুরখেম লেখা ড, কোথাও ডুরখেম লেখা দ, তাতে কোনো চাপ নেই। বাংলায় তুমি যে কোনো স্পেলিং লিখতে পারো, মোটামুটি ঠিকঠাক হলেই হলো। তো এই যে ট্যালকট, তুমি যদি এখানে ট্যালকটের ট এর জায়গায় ত লিখে দাও তাতে কোনো তোমার লেখায় ভুল নেই। এটা হলো ট্যালকট পার্সনস। আর তারপরেরটা আমি বলছি যে রবার্ট মার্টিন। রবার্ট মার্টিন, ওকে? চলো রবার্ট মার্টিন এবার শুরু করা যাক। রবার্ট মার্টিন কি করেছিল? ফাংশনালিজমের রেকটিফিকেশন শুরু করেছিল। সুকন্যা, আমার আওয়াজ শোনা যাচ্ছে? মেসেজ কর, এবার তোকে আমি প্রশ্ন করা শুরু করবো। সুকন্যা 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 সুকন্যা, হ্যাঁ এই তো ক্লাসে আছিস। চলে যাবে নাকি? যা প্রশ্ন করবো ভাবলাম, কতগুলো চলে গেছে। ওকে, চল শুরু করা যাক। রবার্ট মার্টিন রেকটিফাই করলেন তিনটে অ্যাঙ্গেল থেকে, ঠিক আছে? সেই তিনটে অ্যাঙ্গেল যেগুলো ছিল সেগুলো আমি ইংলিশে লিখছি, বাংলাগুলো তোমাদের একটু মানে বাংলাগুলো আমি অবশ্যই বলে দেবো, কিন্তু ওই যে কঠিন যে বাংলা সেই কঠিন বাংলাগুলো কিন্তু আমি বলতে পারবো না, কেমন? এক লিখলাম আমি ইউনিটি, দুই লিখলাম ইনডিসপেন্সিবিলিটি, আর তিন হচ্ছে ইউনিভার্সালিটি, ঠিক আছে? ইউনিটি, ইউনিটি মানে ঐক্য। রবার্ট মার্টিন প্রথম যে রেকটিফিকেশনটা করলেন তিনি বললেন যে ট্যালকাট পার্সনস বলেছেন যে একটা সমাজ, সেই সমাজের প্রত্যেকটা পার্ট ফাংশন করে এবং প্রত্যেকটা পার্ট ঐক্য ধরে রাখে, এটা পার্সনস বলেছিলেন। বাট অ্যাকর্ডিং টু মার্টিন প্রত্যেকটা পার্টি যে সমাজে ঐক্য বজায় রাখবে তার কোনো মানে নেই। আবার বলছি, ট্যালকাট পার্সনস বলেছিলেন সমাজটা হলো একটা সিস্টেম, সেই সিস্টেমের প্রত্যেকটা পার্ট ঐক্য বজায় রাখে, সংহতি বজায় রাখে, ইংলিশে বললে সলিডারিটি, কোহেশন, ইউনিটি। বাট রবার্ট মার্টিন বললেন প্রত্যেকটা পার্টি যে ইউনিটি বজায় রাখবে তার কোনো মানে নেই। কিছু পার্ট এমনও থাকে
যেটার ফলে ইউনিটি ভেঙে যেতে পারে বা যেটা আদেও ইউনিটি তৈরি করে না। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এটা যদি আমাদের সমাজ হয়ে থাকে, সমাজের যদি একটা নির্দিষ্ট আমি পার্ট বলি রিলিজিয়ান, এবার যদি তোমাকে প্রশ্ন করি আচ্ছা সত্যিই কি প্রত্যেকবার রিলিজিয়ান ইউনিটি তৈরি করে, তুমি ভাববে, তুমি বলবে যে না স্যার, মানে সব সময় যে ইউনিটি তৈরি করে তা না, অনেক সময় রিলিজিয়ানের কারণে ইউনিটিটা ভেঙেও যায়। এক্স্যাক্টলি রবার্ট মার্টিন এটাই বললেন, যে সমাজের প্রত্যেকটা পার্টি যে ইউনিটি তৈরি করে তার কোনো মানে নেই, অনেক সময় সেগুলো ইউনিটি ভেঙেও দেয়। এটা ছিল ফার্স্ট রেকটিফিকেশন ফাংশনালিজমের। কে বুঝলে না বলো? স্যার বলছি ট্যালকট পার্সেন্টেজ তাহলে বেসিক পয়েন্টটা কি ছিল, যে ট্যালকেট মানে পার্সেন্সের ওনার বেসিক পয়েন্টটা বুঝতে হলে আমাদের পুরো ফাংশনালিজমটা বুঝতে হবে। ট্যালকেট পার্সেন্টের বেসিক পয়েন্টটা এটাই ছিল যে সমাজটা হচ্ছে একটা সামগ্রিকতা, যেই সামগ্রিকতাটা পুরোটা তৈরি হয়েছে ঐক্যের উপর ভিত্তি করে, যেখানে প্রত্যেকটা পার্ট নিজেদের যে কার্যগুলো সম্পাদন করছে যাতে পুরো সিস্টেমটা সঠিকভাবে বজায় থাকে। বলো হ্যাঁ এবার কি মানে প্রশ্ন? এখানে উনি ফোকাস মানে এমফাসিসটা কিসে ছিল, যে এমফাসিস ছিল সমাজটা পার্টে সোসাইটির পার্টে পজিটিভ দিক দেখানো। না মানে হ্যাঁ, আমি গুড এই কোশ্চেন। হ্যাঁ, ডেফিনেশনে বলো বলো বলছি বলো। যে সমাজটা পার্টে বিভক্ত একটা বলছিলেন, আর একটা বলেছিলেন প্রত্যেকটা পার্ট একটা নিজের রোল প্লে করে। তো এখানে এমফাসিসটা কি পার্টের রোল ওপর না, না রোল 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 না, রোল না, ফাংশন বলবে, ফাংশন, ফাংশন? আচ্ছা, ফাংশন প্লে, হ্যাঁ তাহলে ফাংশনের উপর এমফাসিসটা নাকি প্রত্যেকটা পার্ট ট্যালকট পার্সেন্ট? ফাংশনের উপর এমফাসিস। আচ্ছা, যেটা এখানে হয় না, মানে মার্টিন বলছে সেটা করে না সব। হ্যাঁ, যে প্রত্যেকে যে তার যে ফাংশনটা সেটা যে টুয়ার্ডস ইউনিটি হবে, দ্যাটস নট ম্যান্ডেটরি। ও আর পার্সেন্স বলেছিল ফাংশনটা টুয়ার্ডস ইউনিটি হবে। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, তার মানে আমরা একটা এরকম নোশন পাই যে একটা নির্দিষ্ট পার্ট যার ইউনিটির দিকও থাকতে পারে, ফর এক্সাম্পল রিলিজিয়ান যার ইউনিটির দিকও থাকতে পারে, আবার যার ডাইভার্সিটি, মানে ডাইভার্সিটি কথাটা ভুল, যার কনফ্লিক্ট দিকও থাকতে পারে। ঠিক আছে, আরেকটা আমরা জিনিস পাচ্ছি যে কোনো একটা স্পেসিফিক পার্ট যেটার কোনো রোলই নেই, যেটা একদম নিউট্রাল অবস্থায় থাকে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, স্পেসিফিক যদি বলি, ধরো কোনোটাই বলতে পারি না, কারণ এখনকার সমাজে না, মানে আমাদের সোসাইটিটা এতটা কমপ্লেক্স হয়ে গেছে যে কোনো একটা নির্দিষ্ট পার্ট খুঁজে বের করা যার না পজিটিভ রোল আছে, না যার না পজিটিভ ফাংশন আছে, যার না নেগেটিভ ফাংশন আছে, এরকম পাওয়াটা খুব কঠিন। তোমাদের যদি কিছু মাথায় আসে তো আমাকে জানাতে পারো, বাট স্যার এক্ষেত্রে কিন্তু। হ্যাঁ বলো। স্যার বিবাহ তো মানে একটা পার্ট অফ সোশ্যাল, তো হ্যাঁ, এবার আমি যদি ধরো সেদিক দিয়ে ম্যারেজ তো বলি, ইউনিটি করে। ম্যারেজ ইউনিটি করে, কিন্তু আমি কি বললাম যে নেক্সটটা ধরো না ইউনিটি বজায় রাখে না কনফ্লিক্ট তৈরি করে। হ্যাঁ স্যার, মানে সেই রকমই তো, মানে একটা ইউনিটিও হতে পারে না কনফ্লিক্টও হতে পারে, মানে কেউ সোশ্যাল না না, ম্যারেজটা এখানে না, ঠিকমতো হচ্ছে না। এখানে আমি বলছি নিউট্রালিটির কথা, কিন্তু নিউট্রালিটি, যেমন ধরো তুমি বলছো যে ম্যারেজ ইউনিটিরও একটা রূপক হতে পারে, আবার তার সাথে কনফ্লিক্টেরও একটা রূপক হতে পারে, তো দুটোই হতে পারে। আমি বলছি দুটোই না, কোনো কিছুই করবে না, এমন একটা পার্ট, অর্থাৎ যে এমন একটা পার্ট সোসাইটি যার যার আসলে কোনো রোলই নেই। ওকে, জাস্ট মাথায় রেখো যে সোসাইটিতে এরকম কিছু মানে এই দুটো পয়েন্ট আমাদেরকে কিন্তু ইনক্লুড করতে হবে। ওকে, আপনি বললেন প্রত্যেক পার্ট ইউনিট বজায় রাখবে না, তাহলে আমি কি বলতে পারি, ইন্ডিভিজুয়ালি কি বলতে পারি কি? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছো, সরোজ একটা ভালো প্রশ্ন করেছে। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে বা তোমাদের খেয়াল রাখতে হবে, ট্যালকাট পার্সনস বলো কি রবার্ট মার্টন বলো, আসলে কিন্তু কেউ ইন্ডিভিজুয়ালিটির কথা বলেনি। হোয়াট ইজ ইন্ডিভিজুয়ালিটি? ইন্ডিভিজুয়ালিটি মানে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বতন্ত্রতা, যেটাই বলো না কেন। এরা বলেছিল সমাজের কথা, সমাজ কিভাবে রক্ষিত হবে, সমাজের প্রত্যেকটা যে সিস্টেম, সমাজ নামক যে সিস্টেমটা আছে তার পার্টগুলো কিভাবে ফাংশন করবে, যার ফলে সোসাইটিটা কিভাবে চলবে। এদের কিন্তু একটুও মাথায় ছিল না ইন্ডিভিজুয়ালের গল্প। তো ট্যালকাট পার্সনস বা রবার্ট মার্টন কেউ ইন্ডিভিজুয়ালিটি বা ব্যক্তি স্বতন্ত্রতার কথা বলেনি, তারা সবসময় সন্দিহান ছিল সমাজের বিষয়ে। আবারও বলছি, রবার্ট মার্টন বললেন ইউনিটির কথা। কি বললেন? যে পস্টুলেটস অফ ইউনিটি, এটাকে পস্টুলেট বলে, ঠিক আছে, পস্টুলেটস, পস্টুলেটস অফ ইউনিটিতে উনি কি বললেন, POSTULATES, পস্টুলেটস অফ ইউনিটিতে উনি কি বললেন, সোসাইটির প্রত্যেকটা পার্ট যে ইউনিটি বজায় রাখার জন্য কাজ করবে তার কোনো মানে নেই। ব্যাস, এই কথাটা কে বুঝলেন?
সমাজের প্রত্যেকটা পার্ট যে ইউনিটি বজায় রাখার জন্যই ফাংশন করে যাবে তার কোনো মানে নেই। পস্টুলেটস অফ ইউনিটি। এত অব্দি কে বুঝলে না বলো? আরেকটা আমি কথা লিখেছিলাম, সেটা হচ্ছে ইউনিভার্সালিটি। কি জিনিস? ইউনিভার্সাল মানে হচ্ছে বিশ্বজনীন, বাংলাগুলো বলে দিচ্ছি, বিশ্বজনীনতা। ঠিক আছে? কোনো একটা সোসাইটিতে স্পেসিফিক কোনো একটা পার্ট একটা রোল প্লে করে বলে, একটা ফাংশন প্লে করে বলেই সেই পার্টটাই অন্য একটা সোসাইটিতেও যে সেই ফাংশন প্লে করবে তার কোনো মানে নেই। ফর এক্সাম্পল, আমাদের সোসাইটিতে পলিটিক্স নামক বস্তুটা, মানে পলিটিক্স নামের পার্টটা যে ফাংশন প্লে করে, হয়তো কোনো একটা ট্রাইবাল সোসাইটিতে পলিটিক্সটা সেই রোল বা সেই ফাংশন প্লে করেই না। তাহলে ইউনিভার্সালিটি মানে হলো বিশ্বজনীনতা থাকবেই, এর কোনো মানে নেই। তার মানে বুঝতে পারছো যে যেই টার্মটা মেন হিসাবে ইউজ করছি সেটা নেই। এখানে বলছি ইউনিটির গল্প, বলছি যে না ইউনিটি নেই। এখানে বলছি বিশ্বজনীনতা, আমি বলছি যে না প্রত্যেকটা পার্টি যে বিশ্বজনীন হবে তার কোনো মানে নেই। আবারও বলছি, যদি যেটা হয় ইন্ডিয়ান সোসাইটিতে পলিটিক্সটা খুব বড় একটা রোল প্লে করে। পলিটিক্স, হোয়াট ইজ পলিটিক্স? পলিটিক্স ইজ আ পার্ট অফ দ্য সিস্টেম, পলিটিক্স ইজ দ্য পার্ট অফ দ্য হোল সিস্টেম। তাহলে তাই যদি হয়ে থাকে, ইন্ডিয়ান সোসাইটিতে পলিটিক্স যত বড় পার্ট রোল বা ফাংশন প্লে করে, হয়তো নাইজেরিয়া বা অন্য কোনো দেশে কোনো একটা ট্রাইবাল সোসাইটিতে অন্যান্য পার্টস গুলো সেই সোসাইটিটাকে বজায় রাখে, সেখানে হয়তো পলিটিক্সের নামগন্ধও নেই। অর্থাৎ নেক্সট আমরা যে পয়েন্টটা পেলাম, যে কোনো একটা সমাজের কোনো একটা পার্ট বিশ্বজনীন হবে তার কোনো মানে নেই। এক একটা সমাজে এক এক রকম পার্ট সেই সিস্টেমটাকে বজায় রাখার জন্য কাজ করে চলে। বলো কে বুঝতে পারলে না? সূক্ষ্ম পার্থক্য প্রত্যেকটার সাথে প্রত্যেকটার। সোসাইটিতে কি মানে সত্যি কোনো জিনিস নেই যেটা নিউট্রাল? আমি খুঁজে পাচ্ছি না। আমিও মাথায় আছে, মানে আমার 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 এটা তুমি কখন পেতে বলো তো? যদি তুমি এখন ডুরখেইমের হোমোজেনাস সোসাইটিতে চলে যাও, তাহলে তুমি এরকম অনেক এক্সাম্পল পাবে। হ্যাঁ, মানে আমি যদি একটা সেকুলার স্টেটে একটা মন্দিরের কথা বলি বা রিলিজিয়নের কথা বলি, সেইগুলো হতে পারে, কিন্তু এখানে কিছু পাচ্ছি না। হ্যাঁ, মানে তুমি যদি ডুরখেইমে চলে যাও যে হোমোজেনাস সোসাইটি, সেখানে তুমি এমন অনেকগুলো পার্ট খুঁজে পাবে যেগুলো কিনা তোমার নিউট্রাল রোল প্লে করে, যে সোসাইটির পার্ট বাট নিউট্রাল রোল প্লে করছে। হ্যাঁ, এইখান থেকেই আসছে, এই জাস্ট এই কনসেপ্টটা দিয়ে মাথায় রেখো যে আমরা যখন পার্সনসে ঢুকবো পরের কোনো ক্লাসে, দ্য কনসেপ্ট অফ ডিসফাংশন আর নন ফাংশন, জাস্ট এই দুটো কনসেপ্ট লিখে রাখো, যে পার্সনস, ডিসফাংশন, নন ফাংশন। ঠিক আছে, ব্যাস, তারপর ভুলে যাও এখন। আর অর্থাৎ আমি কি বললাম, যে মার্টন, মানে অ্যাকর্ডিং টু মার্টন, যত আমরা সমাজের জটিল দিকে ঢুকেছি এরকম জিনিসের সংখ্যা সত্যিই কমে গেছে। ঠিক আছে, যে নিউট্রাল হবে এমন কোনো পার্ট বাট সিস্টেমটাকে বজায় রাখছে, আসলে নিউট্রাল। ঠিক আছে, তো প্রথমটা আমি কি এক্সাম্পল দিয়েছিলাম? প্রথমটা এক্সাম্পল দিয়েছিলাম ইউনিটি, সবসময় সব পার্ট ইউনিটি রাখবে তার কোনো মানে নেই। তারপর আমি বললাম ইউনিভার্সালিটি, কোনো একটা সমাজের কোনো একটা নির্দিষ্ট পার্ট যে প্রত্যেকটা সমাজেই উপস্থিত থাকবে তার কোনো মানে নেই। এক একটা সমাজ অনুযায়ী, এক একটা নির্দিষ্ট পার্ট অনুযায়ী সেই সমাজটা সামগ্রিকভাবে পরিচালিত হয়, সেই সমাজের ঐক্য বজায় থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো পার্ট বিশ্বজনীন তার কোনো মানে নেই। গল্প শেষ। দুটো পয়েন্ট কে বুঝতে পারলে না? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, ট্যালকট পার্সন বলছেন সমাজ একটা সিস্টেম আর এর প্রত্যেকটা পার্ট ঐক্য বজায় রাখে। যদি তারা ফাংশন করা বন্ধ করে দেয়, তাহলে সেখানে অসঙ্গতি দেখা যাচ্ছে, তাই তো? যে যে সিস্টেমটা আছে সেটা ভেঙে পড়বে, বা যদি গোটা সিস্টেমটা দেখে যে তার কোনো একটা পার্ট ফাংশন করা বন্ধ করে দিয়েছে, তাহলে গোটা সিস্টেম সেই জায়গাটা মেরামতের জন্য ঝাঁপিয়ে পড়ে। আমি মানে ন্যারো এক্সাম্পল হিসেবে রক্ততঞ্জনের কথা বলতে পারি। যখনই তোমার কেটে যাচ্ছে তখন কি হচ্ছে, আমি একটা মিমসও দেখেছিলাম যে তোমার বডিতে রক্ত মানে কেটে যাচ্ছে, কতগুলো যেন জিনিসপত্র আমাদের শরীরে অ্যাক্টিভ হয়ে যায় সেই জায়গাটা ঠিক করতে। যারা বিজ্ঞানে ভালো আছো, যারা তারা হয়তো বেশি ভালো জানবে কি কি অ্যাক্টিভ হয়ে যায় রক্ততঞ্জন ঠিক করতে। ঠিক আছে, তো তার মানে থম্বিন, হ্যাঁ ওই যাই আর কি হোক, আমি জানি না গুলো। তো তার মানে কি তারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? তার মানে দেখো ওই একই কনসেপ্ট, যে সিস্টেমের একটা পার্ট সেটা কাজ করা বন্ধ করে দিয়েছে বা কোনো একটা ডিসফাংশন দেখা গেছে, সবাই এসে ঝাঁপিয়ে পড়ে সেই জায়গাটা এবার মেরামত করছে। একদম সেম কনসেপ্ট।
আর সেকেন্ডটা, হ্যাঁ স্যার, আর যেটা বললেন যে সোসাইটিতে যে ইউনিভার্সালিটিটা রয়েছে, মানে সেই বিশ্বজনীনতা যে সব পার্টেই বজায় থাকবে, সেটা না, নয়, এটা এটা তাই তো? এটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো, আমরা সাধারণত কি মনে করি জানো তো? ধরো ইন্ডিয়াতে কি আছে? আমরা বলি ইন্ডিয়াতে আছে ট্র্যাডিশন, ইন্ডিয়াতে আছে কালচার, ইন্ডিয়াতে আছে পলিটিক্স, রিলিজিয়ন, কাস্ট, ঠিক আছে? এই এত কিছু দিয়ে আমরা গোটা ইন্ডিয়ার একটা ছবি আঁকি, এবং আমরা মনে করি, আমরা তো এটা জানি যে দে আর দ্য কনস্টিটিউয়েন্ট পার্টস অফ ইন্ডিয়া, যে এদের দ্বারাই ইন্ডিয়াটা তৈরি হয়। আমি যদি এবার ভেবে নিই প্রত্যেকটা সমাজের ক্ষেত্রে এই পার্টগুলোই দরকার সেই সমাজটাকে তৈরি করতে, তাহলে আমি ভুল। মার্টানো এটাই বলছেন যে তোমার সমাজের ট্র্যাডিশনালিজম একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তার মানে ভেবে নিও না যে ব্রিটেন বা আমেরিকা বা যে কোনো সোসাইটিতেও ট্র্যাডিশনালিজম একটা ইম্পর্টেন্ট পার্ট সেই সোসাইটির ইউনিটি বজায় রাখার জন্য বা সেই সোসাইটির ফাংশনটাকে ঠিক রাখার জন্য। অর্থাৎ মানে ফাংশন। হ্যাঁ, বলো। আমার সোসাইটিতে স্যার যেমন পলিটিক্সটা যদি ইম্পর্টেন্ট রোল প্লে করে, তেমনি আপনি যেমন বললেন ট্রাইবাল কোনো জাতিতে সেটা নাও নাই করতে হতে পারে। পারে। হুম। তাই অর্থাৎ হতে ফাংশনালিজমে বিশ্বজনীন পার্ট বা ইউনিভার্সাল পার্ট বলে কিছু নেই, ঠিক ওকে। আছে? এমন কোনো পার্ট নেই যে যেটা ইউনিভার্সাল, যেটা সব জায়গাতে থাকবে। এটা তোমাদের মনে করানো উচিত, বা মনে করিয়ে দিচ্ছি একটু। আমি একটু অগাস্ট কোতের সাথে, অগাস্ট কোত যেটা বলেছিল, বা ধরো কালমার্ক্সের কোনো অগাস্ট কোতে থাকি, অগাস্ট কোত যেটা বলেছিল যে তিনটে স্টেজের কথা বলেছিল, ঠিক আছে? মেটাফিজিক্যাল, থিওলজিক্যাল, আর হচ্ছে পজিটিভ। এই তিনটে স্টেজকে সে বলেছিল যে সমাজের যে বিকাশটা হয় এই তিনটে স্টেজ অনুযায়ী হয়। কে বলেছে এই তিনটে স্টেজ অনুযায়ী হয়? অগাস্ট কোত বলছে। অগাস্ট কোত সারা বিশ্বের কথা কি করে জানলো? ঠিক, এটা হলো ক্রিটিসিজম। তুমি বলো তোমার সোসাইটিতে এই জিনিসগুলো, তো ফাংশনালিজমের এরকম একটা ধারণা ছিল যে এই জিনিসগুলোই হচ্ছে কনস্টিটিউয়েন্ট পার্ট অফ এনি সোসাইটি অফ দিস ইউনিভার্স, মানে এই পুরো বিশ্বের এইগুলোই কনস্টিটিউয়েন্ট পার্টস। বাট সেই ধারণাটাই ভাঙলো রবার্ট মার্টন। কিন্তু আবারও বলছি, রবার্ট মার্টন কিন্তু ফাংশনালিজমেরই থিওরিস্ট ছিলেন। ওকে, ওকে। চলো। আর কোনো প্রশ্ন, ছোটখাটো যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে স্যার পারছো না? ফাংশনালিজমের থিওরিজ বলতে মানে কি বোঝাচ্ছে ওটা? এটা তুমি কে বললে বলো? সুরজিৎ স্যার। ফাংশনাল থিওরি বলতে কি বোঝাচ্ছে, এটা আমরা হচ্ছে তোমাদের যখন আমি পার্সপেক্টিভের ক্লাস নেব তখন আমি ডিটেলে ঢুকবো, তার আগে নয়, কেমন? একটু পার্সপেক্টিভে যখন ঢুকবো বা ট্যালকাট পার্সন যখন পড়াবো, কারণ রবার্ট মার্টনের ক্ষেত্রে ফাংশনালিজম জানাটা গুরুত্বপূর্ণ নয়। ব্যাস ওকে এই স্যার। এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখলেই যথেষ্ট। আর ফাংশনালিজম মানে যেটা বললাম, ওই ট্যালকাট পার্সনে যেটা এক লাইনে বললাম, ওটা পুরো, যে পুরো সমাজটা হচ্ছে একটা সিস্টেম যেটা ভেঙে পড়বে, পার্টগুলো হচ্ছে নির্দিষ্ট ফাংশন করে, তবে সিস্টেমটা ঠিকঠাক ভাবে থাকে। পুরো সিস্টেমটা একটা ঐক্য, ইউনিটি, সম্মতি, সলিডারিটি, কোহেশন বজায় রাখে। ব্যাস, গল্প শেষ। এতটুকু, এক লাইনে বলতে গেলে এতটুকু। ওকে, চলো লাস্ট যে আমি পার্টটায় আসছি সেটা হচ্ছে যে ইন্ডিসপেন্সিবিলিটি, তাই তো? অপরিহার্যতার ইংলিশ বলো, হ্যাঁ স্যার। ইন্ডিসপেন্সিবিলিটি। বাংলায় অপরিহার্যতা। কেউ একটু এটার সন্ধি বিচ্ছেদ বা একটু সমাস করো অপরিহার্যতার। বলো, ভাগ করো, সন্ধি বিচ্ছেদ বা সমাস কিছু একটা করো, যে বাংলায় ভালো। কে আছো? চেনা চেনা? পরিহার করা যায় না যা, অপরিহার্যতা। অপরিহার্য মানে পরিহার করতে পারি না যা। পরিহার মানে, কুশল, পরিহার, পরিহার মানে কি? ত্যাগ, বর্জন, রাইট, ঠিক আছে? ত্যাগ, পরিহার, বর্জন করা যায় না যা, তাই হলো অপরিহার্য বা অপরিহার্যতা, ঠিক আছে? এক্ষেত্রেও আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পাচ্ছি। সেটা কি জিনিস? সেটা হলো কোনো একটা পার্ট, ধরো আমি আবার লিখি ইন্ডিয়ান সোসাইটি দিয়ে, কালচার, ট্র্যাডিশন, মডার্নিটি, কাস্ট, রিলিজিয়ন, পলিটিক্স, ঠিক আছে?
এইটা হচ্ছে আমার গোটা সিস্টেমটাকে ধরে রাখছে, রাইট? গোটা সিস্টেমটাকে আমার ধরে রাখছে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমার কনস্টিটিউয়েন্ট পার্টস। অ্যাকর্ডিং টু মার্টন এমন কোনো পার্ট নেই যেটা কিনা অপরিহার্য, অর্থাৎ সেটা ছাড়া সিস্টেম চলবেই না, যে কোনো কিছুকে বাদ দিয়ে দাও। বলো লাজিনা কিছু একটা বাদ দাও ইন্ডিয়ান সোসাইটি থেকে, কালচার বাদ দাও, কাস্ট বাদ দাও, রিলিজন বাদ দাও, পলিটিক্স বাদ দাও, সোশ্যালাইজেশন বাদ দাও, সোশ্যাল কন্ট্রোল বাদ দাও, মোবিলিটি বাদ দাও, যা খুশি বাদ দাও, বলো কি কি বাদ দিতে চাও? কাস্ট। ভেরি গুড। বলছে যে কাস্ট সিস্টেম যদি তুমি বাদ দিয়ে দাও, যদি তুমি ধরো তাহলে কাস্ট সিস্টেম বাদ দিচ্ছ মানে কি? তুমি তাহলে কোথাও ধরে নিচ্ছ যে কাস্ট ইজ আ কনস্টিটিউয়েন্ট পার্টস যেটা আমাদের সমাজকে ঐক্য দেয়, মাইন্ড ইট। সেই কারণে কিন্তু সেটা ফাংশনালিজমের আন্ডারে পড়লো, নইলে তো সেটা তো কনফ্লিক্টের আন্ডারে পড়ে যেত। হ্যাঁ, ফাংশনালিজমের আন্ডারে কাস্ট পড়ছে মানে যে কাস্টের যে ঐক্যের যে রূপটা, তুমি সেটার কথা বলছো, রাইট? তার মানে কিন্তু তোমার মাথায় নেগেটিভিটিটা এখনো নেই, ঠিক আছে? তো এবার আমি বলছি যে আমি যদি ধরে নিই যে হ্যাঁ কাস্ট সিস্টেমটা আমাদের সমাজের ঐক্য ধরে রাখে, এক্ষেত্রে একটু বলে রাখি, স্পেশাল নোটস বলে লিখে রাখো, কাস্ট সিস্টেমের পজিটিভ অ্যাপ্রোচ দিয়েছিলেন এম.এন. শ্রীনিবাস। তিনি কিন্তু কাস্টের ঐক্যের দিকটা তুলে ধরেছিলেন, সংহতির দিকটা তুলে ধরেছিলেন, শৃঙ্খলার দিকটা তুলে ধরেছিলেন। এটা স্পেশাল নোটস হিসেবে লিখে রাখো, ঠিক আছে? তো আবার আমরা গল্পে ফিরে আসি। তো কাস্টকে যদি তুমি বাদ দাও তাহলে ইন্ডিয়ান সিস্টেম কি ভেঙে পড়বে? এইখানেই হচ্ছে পয়েন্ট যে না, অ্যাকর্ডিং টু মার্টন না, কোনো পার্ট সেই সিস্টেমের জন্য অপরিহার্য না। সেই যে আমরা বলি না যে কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না, দ্যাট ইজ দ্য থার্ড পয়েন্ট অফ মার্টন। কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না, কোনো পার্ট সেই সিস্টেমের জন্য ইন্ডিসপেন্সিবল না। তুমি চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, দ্যাট ইজ দ্য থার্ড কনসেপ্ট। কে শুনেছো এই গানটা? কে শোনোনি বলো? কুশল গানটা শুনেছো? হ্যাঁ স্যার, এবং এটাই আমরা হচ্ছে, যখন ক্লাস মেবি 12 পড়তাম তখন এই গানটা খুব পপুলার ছিল। আচ্ছা, তো একদম এটাই যে সিস্টেমের কোনো পার্ট অপরিহার্য না যে সেটা ছাড়া সিস্টেমটা চলবেই না। ওকে, বেস্ট মানে রবার্ট মার্টিন এই তিনটা কথাই বলেছিলেন, যে রবার্ট মার্টিন মানে তোমার মাথায় যেন সবার ফার্স্টে আসে যে ইউনিটি, ইউনিভার্সালিটি, ইন্ডিসপেন্সিবিলিটি। আমি এই কারণে এই তিনটে ওয়ার্ড ইউজ করলাম, ঠিক আছে? এক্সট্রা পয়েন্টটা আরেকবার বলবে। হ্যাঁ, এক্সট্রা পয়েন্ট এটা বললাম যে কাস্টের যে পজিটিভ দিক আছে সেটা যে বলেছিল তার নাম হচ্ছে এম.এন. শ্রীনিবাস। তিনি কাস্টের ঐক্যের দিক, সংহতির দিক, শৃঙ্খলার দিকটি তুলে ধরেছিলেন। বলো কে বুঝলে না? তার কোনো প্রশ্ন, বক্তব্য? এই চ্যাটে বল, তোর ভয়েসে কানপুরা বাজছে। ও স্যার, নেটওয়ার্ক চলে গেছিল স্যার, কি বললেন লাস্টে একবার বলে দিন। সবাই, ও দীপানিতা মনে তাই বলবে। লাস্টে আমি একটা এক্সট্রা পয়েন্ট হিসেবে বললাম যে এম.এন. শ্রীনিবাস কাস্টের যে ফাংশনাল দিকটা আছে সেটার কথা বলেছিলেন, এই ফাংশনাল মানে দিকের কথা বলেছিলেন। ওই পর্যন্ত শুনেছি স্যার, মানে কোনো ব্যাস। বিষয় নেই সমাজে যা কিছু থেমে থাকবে না, সমাজটাকে আটকাবে। আর চলে গেছো তাতে কি, ওইটুকু গানটা বলছিলেন। তারপর আসল কি জিনিসটা শুনে নিয়েছো, আর আর কিছু বলিনি। আমি জিজ্ঞাসা করছিলাম যে এই গানটা কে কে শুনেছো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আসল জিনিস শুনে নিয়েছো তুমি, ঠিক আছে? চলো, এত অব্দি বুঝতে তাহলে আশা করি কারোর কোনো সমস্যা নেই। ওকে, স্যার বলছিলাম এই অপরিহার্যতার এই এই পয়েন্টটা যদি কাইন্ডলি আরেকটা কোনো এক্সাম্পল দিয়ে একটু বোঝাতেন, মানে ঠিক ক্লিয়ার হলো না আমার। ওকে। ব্যাপারটা হচ্ছে যে তোমার ধরো শরীর, তোমার শরীরে তোমার বডি পার্টসে, তোমার যে ইন্টারনাল বডি পার্টস, ধরো হৃৎপিণ্ড, ফুসফুস যা আছে না কেন, যকৃৎ, অগ্ন্যাশয়, যা কিছু, যদি ধরো একটা কাজ করা বন্ধ করে দেয়, তো তুমি কি বলতে পারো যে ও ঠিক আছে হৃৎপিণ্ডটা কাজ করা বন্ধ করে দিয়েছে, সমস্যা নেই, ফুসফুস তো আমার চলছে? বলতে পারো হ্যাঁ কি না? না। কোনোদিনও বলা সম্ভব না। আমাদের শরীরের প্রত্যেকটা পার্ট অপরিহার্য, যে সেটা ছাড়া পুরো শরীরটা কোনো মতেই চলবে না, রাইট? এটাকে আমরা বলি অপরিহার্যতা।
একদম স্যার। মার্টন বললেন সমাজের ক্ষেত্রে বিষয়টা এরকম নয়। এক একজন যা কমেন্ট করছে। মার্টন বললেন যে সমাজের ক্ষেত্রে বিষয়টা এরকম নয়। সমাজের ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক পার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় তো পুরো সিস্টেমটা যে ভেঙে পড়বে তার কোনো মানে নেই। ব্যাস এতটুকু। অর্থাৎ সমাজের ক্ষেত্রে কোনো পার্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, ফাংশন করা বন্ধ করে দেয়, বা পার্টটা যদি ধরো উবেই গেল, নষ্ট হয়ে গেল, চলে গেল। যেমন ধরো আমি বলি যে ভারতবর্ষে একসময় ধর্মনিরপেক্ষতা খুব কনস্টিটিউয়েন্ট পার্ট হিসেবে কাজ করতো, ভারতবর্ষে এখন ধর্মনিরপেক্ষতা নেই। আমি যদি এই কথাটা বলে থাকি তো ভারতবর্ষ কি ভেঙে পড়েছে? ভারতবর্ষ তো দিব্যি চলছে। এক্স্যাক্টলি, যে তার মানে একটা গোটা সিস্টেম চালিত রাখার ক্ষেত্রে, আমি কিন্তু চালিত রাখার ক্ষেত্রে বলেছি, কিভাবে চলছে সেটা আলাদা বিষয়। একটা গোটা সিস্টেম চালিত রাখার ক্ষেত্রে কোনো পার্ট যে চাই এটা সমাজের জন্য অ্যাপ্লিকেবল নয়। বডির জন্য অ্যাপ্লিকেবল, বডি পার্টসের জন্য অ্যাপ্লিকেবল, সমাজের জন্য নয়। ওকে, মানে এটা কিছুটা রিলেট করা যেতে পারে ফার্স্ট পয়েন্ট ইউনিটির সঙ্গে, মানে সমস্ত পার্ট মানে যে হ্যাঁ আমি ওই কারণে অ্যাক্টিভ বলি হবে যে তার কোনো মানেই নেই। হ্যাঁ প্রত্যেকটা একে অপরের সাথে না একদম সরু সূক্ষ্ম ভাবে রিলেটেড। তোমাদের যে আমি পার্থক্য বোঝাতে পেরেছি এ আমার কপাল ভালো, যে ইউনিটি, ইউনিভার্সালিটি আর ইন্ডিসপেন্সিবিলিটি যে আলাদা, কোথায় আলাদা এটা যে তোমাদের বোঝাতে পেরেছি এটা আমার ভালো। কারণ দুটোর মধ্যে প্রত্যেকটার মধ্যে খুব সূক্ষ্ম রিলেটেড পার্থক্য। ইউনিটির ক্ষেত্রে বলছে যে প্রত্যেকটা ইউনিটি ধরে রাখবে তার কোনো মানে নেই, আর ইন্ডিসপেন্সিবিলিটি বলছে যে প্রত্যেকটাই যে প্রয়োজন, একটা ছাড়া যে পুরো সিস্টেমটা ভেঙে পড়বে তার কোনো মানে নেই। ওকে, রিলেটেড। হ্যাঁ স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। স্যার এটা তো ওয়ান টাইপ অফ ক্রিটিসিজমই করছে স্যার, রেকটিফাই কি করে করছে? রেকটিফাই করছে কি কারণে? কারণ মানে স্যার আমি যদি টেলকট একটা কথা বলে গেছে, তাকে শুধু কনস্ট্যান্টলি বলছে তুমি এটা বলেছো, এটা কিন্তু এরকম না। না, এবার ধরো সারা দিন মাকুদের গালাগাল করলাম, মানে মার্ক্সবাদীদের গালাগালি করলাম, মার্ক্সবাদী ক্রিটিসিজম করলাম, কিন্তু ধরো দিনের শেষে গিয়ে ধরো আমি কার্ল মার্কসের যে দল তাকেই ভোট দিলাম, তো তার মানে আমি কি করলাম? আমি রেকটিফাই করছি, আমি ক্রিটিসিজম করছি না, বা ক্রিটিসিজম করলেও সেটা পজিটিভ ক্রিটিসিজম করছি। পার্থক্যটা বলবো যে উনি কিন্তু এই ঘরানা থেকে কখনো বেরিয়ে যাননি, উনি এই ঘরানাতেই ছিলেন, যে উনি ফাংশনালিজমেই ছিলেন। উনি ফাংশনালিজমের থেকেও আরো অন্যান্য ওনার টপিকগুলো, মানে আরো অন্যান্য অনেক থিওরি দিয়েছেন। উনি কোনোদিনও নিজেকে বলেননি যে না আমি এর বিরোধী, একটা যে কনফ্লিক্ট, এর বিরোধী হচ্ছে কনফ্লিক্ট, আমি কনফ্লিক্টেড, কোনোদিনও বলেননি বা জাননি। তো এই কারণে রেকটিফিকেশন, পজিটিভ ক্রিটিসিজম। ওকে, আচ্ছা, তোমার কমেন্টটা বাদিয়ে রাখার মতো। হ্যাঁ, আচ্ছা, এক্সট্রা পয়েন্টটা আরেকবার। আচ্ছা, ইউনিটি ইন্ডিসপেন্সিবিলিটি, আর একটা পয়েন্ট কি? ইউনিটি, ইন্ডিসপেন্সিবিলিটি, আর হচ্ছে ইউনিভার্সালিটি, বিশ্বজনীনতা, অপরিহার্যতা আর ঐক্য। ব্যাস, এই তিনটে পয়েন্ট মাথায় রাখো। অল্প অল্প করে আশা করি বুঝে গেছো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, কারণ এখন মার্টনের আরেকটা কনসেপ্টে ঢুকে দেবে। লজ্জা পেও না, হ্যাঁ, বিয়ে বাড়িতে খেতে আসো, নিজে লজ্জা পাচ্ছ যে না জিজ্ঞাসা করবো এক কথা আরেকবার জিজ্ঞাসা করবো। চলো শুরু করা যাক। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, কে বলবে? এরকম তো বহুবার হয়েছে শারমিন, ধরো একটা জিনিস করলে, ভালোর জন্য করলে, কিন্তু দেখা গেল যে তুমি যেটা ভাবোনি এরকম একটা কিছু হয়েছে আমাদের জীবন করতে পারে, আমাদের তখন মুখ থেকে বেরিয়ে স্যার আরেকবার বলুন স্যার। ভালোর জন্য কিছু একটা করলে, তুমি মনে করলে যে আরে ওই বন্ধুর গার্লফ্রেন্ডটাকে দেখছে একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, তুমি গিয়ে বন্ধুটাকে বলে দিলে এই জানিস তোর গার্লফ্রেন্ড ঘুরে বেড়াচ্ছে, তুমি ভাবলে যে ভালো জিনিস করেছি, বেশ আমার বন্ধুটা বিপদের হাত থেকে বাঁচলো। তুমি দেখলে যে বন্ধুরা তোমাকে ব্লক করে দিল, পরে গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে। ঠিক হয়? মানে আমি দুধে মিশে গেছে, তাই তো স্যার? হ্যাঁ স্যার, এরকম হয়। হয়। তুমি যেটা ভেবে করলে, দ্যাট ইজ ম্যানিফেস্ট ফাংশন। তুমি যেটা ভেবে করলে যে এটা করছি এই কারণে, দ্যাট ইজ ম্যানিফেস্ট ফাংশন। অর্থাৎ আমরা ভেবে চিনতে যেটা করি, এই বাংলাটা বলতে পারছি না, আমি খুবই দুঃখিত, একটু দেখে নিই বইতে, আমি যখন নোটসটা পাঠাবো নোটস লেখা থাকবে। তুমি ইন্টেনশনালি কোনো একটা স্পেসিফিক মাথায় ইন্টেনশন রেখে যে কাজটা করো, দ্যাট ইজ ইউর ম্যানিফেস্ট ফাংশন। ফাংশন কেন? ক্রিয়া তো এটা, তাই ফাংশন, ক্রিয়া বা কার্য। কিন্তু সেই ফাংশনেরই
একটা আনইনটেনশনাল এফেক্ট থাকে, দ্যাট ইজ ল্যাটেন্ট ফাংশন, দ্যাট ইজ তোমাকে ব্লক করে দিয়েছে। কে বুঝলেন? আরো যাবো, ডেপথে যাবো, এটুকু কে বুঝলেন? বলছি এটা কি নেগেটিভ হবে অলওয়েজ না পজিটিভ হতে পারে? ভেরি গুড কোশ্চেন। দাদা আরেকবার রিপিট করো প্লিজ। এই যে তুমি বললে নেগেটিভ হবে না পজিটিভ, এই নেগেটিভ হলে এটাকে বলি আমরা তখন ডিসফাংশন, তখন আর সেটা ফাংশন থাকে না। হ্যাঁ, রিপিট করছি। আমি বলছি যে তুমি যখন কোনো কাজ ইন্টেনশন নিয়ে করো, ঠিক আছে, তুমি কোন একটা ফাংশন প্লে করছো, ফাংশন করছো মাথায় ইন্টেনশন নিয়ে, দ্যাট ইজ ম্যানিফেস্ট ফাংশন। বাট সেই ম্যানিফেস্ট ফাংশনের যে এফেক্টের কথা তুমি মাথায় আনোনি বা ভাবতেও পারোনি বা হয়তো জানতেই পারলে না, দ্যাট ইজ ল্যাটেন্ট ফাংশন। দেবর যদি জিজ্ঞাসা করলো যে এই ল্যাটেন্ট ফাংশনটা নেগেটিভ হবে না পজিটিভ, আমি বললাম যে যদি নেগেটিভ এফেক্ট হয় সেটাকে আমরা তখন বলবো ডিসফাংশন। ওই যে বলেছিলাম এই ট্যালকেট পার্সনের জন্য তুলে রাখো, ওটা আবার আরেকটু গিয়ে ওইখানে গিয়ে আলোচনা হবে। মার্টনের জন্য আপাতত আমরা কি জানলাম যে এই যে ল্যাটেন্ট ফাংশন সেটা যদি নেগেটিভ হয়ে থাকে তার এফেক্ট কেন বলো তো ডিসফাংশন। এই যে দেখো আলাদা করো ডিওআইএস আর ফাংশন আলাদা করো। যখন এটা পজিটিভ দিক বলে আমি জানি তখন হচ্ছে ম্যানিফেস্ট ফাংশন, যে ফাংশন ক্রিয়া, কিন্তু যদি যখন সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে তখন হচ্ছে ওটা ডিসফাংশন হয়ে যাচ্ছে। আবার আরেকটা হয় যে যেই আমি নিউট্রালিটির কথাটা বলছিলাম যে না নেগেটিভ না পজিটিভ, নন ফাংশন। অর্থাৎ তুমি মাথায় একটা ইন্টেনশন রেখে একটা কাজ করলে তার ফলে কিছু খারাপ হলো না আবার কিছু ভালোও হলো না, নন ফাংশন। উদাহরণ দিচ্ছি, স্যার তো এই সময়কার একটা খুব ভালো উদাহরণ আছে বলো। যেটা হচ্ছে খুব, কোনো একজন বন্ধু আমাকে ফোন করছে, হুম বাবার কোভিড হয়েছে, হুম বাবাকে বাড়িতে রেখে দিয়েছি কারণ হসপিটালের অবস্থা খারাপ, হুম অক্সিজেনও প্রায় শেষ। তো এবার আমার মনে হচ্ছে তাকে বলা উচিত যে হসপিটালে যাক, অন্তত অক্সিজেনটা পাবে, তারপরে ট্রিটমেন্টটা হবে। কিন্তু সেই সময় আবার মাথায় একটা জিনিস আসছে, যদি এইটা বলি হসপিটালে গিয়ে তার বাবা মারা যায়, তখন জিনিসটা নিজের গিল্টি ফিলিং হবে একটা, তো সেটা ডিসফাংশন হতে পারে। সুস্থ না হয়ে গেলে দেখো, সেটা তোমার যখন মাথায় ইন্টেনশনটাও ক্লিয়ার যে তুমি কেন বলছো না যে হাসপাতালে যাস না বা যা, তোমার মাথায় তো ইন্টেনশন ক্লিয়ার, তো এটা প্রত্যেকবার ম্যানিফেস্ট। ও আচ্ছা। তোমার কিন্তু মাথায় যতক্ষণ সেই বিষয়টা ইন্টেনশন ক্লিয়ার এবং সেই ইন্টেনশনটা মেবি পজিটিভ মেবি নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, তোমার মাথায় ইন্টেনশনটা রয়েছে তো হ্যাঁ, সেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। ম্যানিফেস্ট। তোমার মাথায় যদি মনে হয় যে না আমি এটা ভাবিনি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, দ্যাট ইজ ল্যাটেন্ট। এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে ইউরোপে একটা নির্দিষ্ট সময় নিগ্রো মানুষদের বা ব্ল্যাক পার্সনসদের দারুণভাবে আমদানি করা শুরু হয়। তাদেরকে কেন আমদানি করা হচ্ছিল জানো? মানে তাদেরকে কেন আনা হচ্ছিল ইউরোপে? প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। প্রোডাক্টিভিটি যাতে বাড়ে, কারণ তারা দৈহিক দিক থেকে দারুণ সমর্থ, সেই কারণে নিগ্রোদের বা যারা ব্ল্যাক পার্সন বলে আমরা যাদের বলি, ব্ল্যাক কথাটা যদিও গালাগাল, তাদেরকে আনা হয়েছিল ইউরোপে একটা নির্দিষ্ট সময়, ইউরোপের নির্দিষ্ট কিছু অংশে। এটা কি ছিল? ম্যানিফেস্ট ফাংশন। কেন ম্যানিফেস্ট? টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি। বাট লেটার দোজ ব্ল্যাক পার্সনস যাদেরকে কিনা স্লেভ বানিয়ে রাখা হয়েছিল, they are recognized as status symbol of elite persons. কে বুঝলে না বলো? আনা হয়েছিল প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, পরবর্তী ক্ষেত্রে কে কতগুলো স্লেভ রাখতে পারে তার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যার যতগুলো স্লেভ তার স্ট্যাটাস সোসাইটিতে তত বেশি। এটা ছিল হচ্ছে ল্যাটেন্ট। কার ল্যাটেন্ট? এই ম্যানিফেস্টের এই ল্যাটেন্ট। এক্সাম্পলটা কে বুঝতে পারলে না? তার মানে আমি এক্ষেত্রে বলতে পারি যে ম্যানিফেস্টটা ছিল কোনো না কোনো ভাবে পজিটিভ, ল্যাটেন্টটা ছিল নেগেটিভ, অর্থাৎ ল্যাটেন্টটা ডিসফাংশন, রাইট? এবার একটা নিউট্রালের এক্সাম্পল দিই।
একটা ট্রাইব আছে, ট্রাইবটার নাম হলো হোপি, হোপি ট্রাইব, ঠিক আছে? এই হোপি ট্রাইব বৃষ্টি আনার জন্য ডান্স করে, যজ্ঞ করে, ঠিক আছে? বৃষ্টি আসে নৃত্য দেখে, যজ্ঞ দেখে। কোভিডে স্যার থালা বাজানো তো নন ফাংশন, মানে এক্সাম্পলটা হবে কিনা স্যার বলুন স্যার। ঠিক আছে স্যার, বলে কি দিচ্ছি, বলবেন, স্যার? তোমার এক্সাম্পলটা দিয়েই বলছি, হোপি ট্রাইব দিয়েই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে এই যে হোপি ট্রাইব বৃষ্টি আনার জন্য নাচ করছে বা যজ্ঞ করছে, ওর ম্যানিফেস্ট ফাংশন কি? বৃষ্টি আনতে হবে, রাইট? ল্যাটেনটা হলো, ল্যাটেনটা বলবো না, তার আগে একটা টুইস্ট আছে। বৃষ্টি আসে না আসে না? বৃষ্টি তো যজ্ঞ দেখেও আসে না, বৃষ্টি নৃত্য দেখেও আসে না। বৃষ্টি কি আসলো? তাহলে এক্ষেত্রে কি ম্যানিফেস্ট ফাংশন পূরণ হলো? না। থালা বাজালে করোনা গেল না, মোমবাতি ধরালে করোনা গেল না। তাহলে ল্যাটেন্টটা কি? ল্যাটেন্ট হচ্ছে এই যজ্ঞ করার তালে, নৃত্য করার তালে, একসাথে বৃষ্টি আনায়নের তালে নিজেদের মধ্যে ইউনিটিটা বেড়ে গেল, দ্যাট ইজ ল্যাটেন্ট। এবার তুমি বলতে পারো স্যার এটা তো পজিটিভ আর পজিটিভ, নেগেটিভ তো না, নেগেটিভ হলে ডিসফাংশন বলতাম। কিন্তু দেখো কেন আমি নিউট্রাল বললাম, ম্যানিফেস্ট যেটা মাথায় ছিল সেটা তো পূরণ হলো না, ম্যানিফেস্ট পূরণ হলো না, প্লাস নেগেটিভ ডিসফাংশনও কিছু হলো না, এমন একটা জিনিস হলো, ঠিক আছে ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, তো গুড, দ্যাটস গুড। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ওই রাস্তায় বেরিয়ে থালা বাজাচ্ছ, বাতি ধরাচ্ছ, বাজি ফাটাচ্ছ, তার ফলে করোনা গেছিল বেড়ে, তো ওটার ল্যাটেন্ট কিন্তু ওটা ছিল। হ্যাঁ, যে ম্যানিফেস্ট হচ্ছে কি, একজন বলছেন যে ऐसा करने का, তো তুমি সেটা করতে গিয়ে এমন 12টা বাজালে সেটা পিন্ডি চটকে দিলে যে সেটা পুরো তালেগোল পাকিয়ে সেটা ল্যাটেন্টে মানে ডিসফাংশন চলে গেল। ইন্টেনশন ছিল ইউনিটির জন্য। এক্স্যাক্টলি, ইন্টেনশন, দ্য রাইট টার্ম, ইন্টেনশন। ঠিক আছে, যে তোমার ইন্টেনশন ছিল হচ্ছে রাইট, ঠিক রাইট হোক কি ভুল হোক, একটা ইন্টেনশন ছিল, তো তো সেটা পারফর্ম করার জন্য তুমি করলে। তো ইন্টেনশন কি ছিল বলো? ইন্টেনশন কে জানো? মানে ইন্টেনশনটা কেউ জানো? কেন বলেছিল হাততালি দিতে, বাতি ধরাতে কেন বলেছিল, কারোর মাথায় আছে? ওই শ্রদ্ধা জ্ঞাপন করা আর কি, কোভিড ওয়ারিয়ার্সের জন্য, কোরি ওয়ারিয়র্স এর জন্য শ্রদ্ধা। আর হ্যাঁ ঠিক ঠিক, তার মানে এটা ছিল ম্যানিফেস্ট। স্যার আর মনে মনে হয়তো একটা ইন্টেনশন ছিল যে শঙ্খ বাজালে জীবাণু চলে যায়, থালা বাসন বাজালে যদি চলে যায় ভাইরাস। দেখো মানে এটা এখানকার যে সেই কাজটা বলছিল। করছে সবসময় মাথায় রাখবে যে ম্যানিফেস্ট ফাংশনটা আমরা সবসময় এটা দিয়ে মাথায় রাখবো, যে যে জিনিসটা করছে, কে করছে? যে বলছে, যে বলছে মেন, যে বলেছে। বাদ বাকি কে কারটা কি বুঝলো সেটা কিন্তু ম্যানিফেস্টে পরিগণিত হবে না। তোমরা নিশ্চয়ই একটা ভিডিও দেখেছো যে আমরা একটা জিনিস দেখালাম, সেটাই অন্যভাবে মিস ইন্টারপ্রিট হয়ে গেল। এটা কিন্তু একদমই সেটা নয়। ইন্টারপ্রিটেশন মানে যে দ্য মেইন ডুয়ার, তার কি ইন্টেনশন ছিল? তার ইন্টেনশন ছিল শ্রদ্ধা জ্ঞাপন। ম্যানিফেস্টে কি সেটা হলো? আদেও কি কোনো শ্রদ্ধা জ্ঞাপন হলো? যাদের জন্য হচ্ছে তারা কি জানতে পারলো যে তাদেরকে শ্রদ্ধা যাওয়া হচ্ছে? তারা হয়তো নিজেরাও জানতে পারলো না, বা তাদের প্রতি হয়তো কোনো শ্রদ্ধাই হলো না। ল্যাটেন্টে কি হয়ে গেল? ল্যাটেন্টে হয়ে গেল যে একটা নয়েজ পলিউশন, তার সাথে কিছু ক্যাওস, তার সাথে কিছু করোনা জীবাণু বেড়ে যাওয়া। তো এইভাবে বুঝতে হবে যে যে করছে, দ্য আলটিমেট ডুয়ার, যে বক্তা, তার মাথায় কি ইন্টেনশন সেটা দিয়ে ভাবো। তারটা শুনে বাদবাকিরা কি মনে করছে বা নিজেদের মতো করে কি ভেবে নিল সেটা নয়। তা এইভাবে হচ্ছে আমরা সাধারণত ম্যানিফেস্ট ফাংশন, ল্যাটেন্ট ফাংশন। স্যার তাহলে ল্যাটেন্ট ফাংশন আর নন ফাংশন মানে ওয়ান টাইপ অফ ইকুইভ্যালেন্ট বলতে পারি আমরা। ল্যাটেন্ট ফাংশনস আর মানে না না, নন ফাংশন কি বলতো? নন ফাংশনটা মানে হচ্ছে যে ধরো যেটা নিউট্রাল, যে কিছুই হলো না। কিন্তু স্যার আপনি যে ল্যাটেন্ট মানে তো দেখো কিছু একটা হচ্ছেই, ল্যাটেন্ট মানে কিছু না, একটা। আপনি যেটা বললেন স্যার যে ওই হোপি যে ট্রাইবালটা ছিল, তো হোপি ট্রাইবালের যখন ওরা নাচছিল তো তখন মানে কোনো ফাংশনই হলো না, বৃষ্টি হলো না, ম্যানিফেস্ট কিন্তু ফাংশন পূরণ আলটিমেটলি হলো না, তাদের মধ্যে হলো না, কিন্তু তাদের ল্যাটেন্ট মধ্যে ফাংশন ইউনিটটা হলো, সেটা ল্যাটেন্ট ল্যাটেন্ট ফাংশন ফাংশন হলো। দেখো কিছু একটা হচ্ছে মানে নিউট্রালটা হলো ল্যাটেন্ট। না তো স্যার, না না, হ্যাঁ মানে নন ফাংশনটা হলো না। নিউট্রালটা হলো না, কিন্তু আমি নিউট্রালটা কোন অ্যাঙ্গেলে বললাম, যে তোমার ম্যানিফেস্টো পূরণ হয়নি,
মানে পজিটিভটাও হলো না, আবার বাজে কিছুও হলো না, নেগেটিভও হলো না, সেই হিসাবে নিউট্রাল বললাম। আবার বলছি, ম্যানিফেস্টটা যদি পূরণ হতো তাহলে আমি আচ্ছা, বলতাম যে পজিটিভ, যেটা মাথায় ছিল সেটা হয়েছে। সেক্ষেত্রেও তো মানে ল্যাটিন ফাংশনই হচ্ছে। না, আমি যখন যেটা ধরো যে উদ্দেশ্যে করছি, মানে ল্যাটেন্টের তো শর্ত কি, ল্যাটেন্টের তো শর্ত একটাই যে আমি জানিও না যে কি হবে। না, পজিটিভ ফাংশনটাই তো ল্যাটিন ফাংশন স্যার। নো নো, দাঁড়াও লিখে বোঝাই, এক সেকেন্ড, একদম গোলাবে না। আহ, স্যার যেটা ভেবে করা তুমি হচ্ছে সেটা বলছো, হলে সেটা ইন্টেনশন, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো যে পজিটিভ, আবার বলো তুমি কি বললে কথাটা। স্যার আমি বললাম যে পজিটিভ ফাংশনটাই তো মনে হচ্ছে ল্যাটিন ফাংশন, আমি মানে সেটাই পজিটিভ বলছি। ফাংশন, নাও টেল মি হোয়াট ইজ পজিটিভ ফাংশন, যেটা মানে ইন্টেন্ডেড, রাইট? হ্যাঁ, যেটা ইন্টেন্ডেড করতে গেছি যেটা কিন্তু ইন্টেন্ডেড, যেটা ইন্টেন্ডেড, অবশ্যই যেটা ইন্টেন্ডেড, যেটা করতে চেয়েছি সেটাই হয়েছে, দ্যাট ইজ ম্যানিফেস্ট। আবার দেখো, ম্যানিফেস্ট, ইন্টেন্ডেড, যেটা করতে চেয়েছি সেটাই হয়েছে পজিটিভ। হ্যাঁ, এত অব্দি কোনো সমস্যা? না স্যার। ইন্টেনশন ছিল এক, হলো আর এক। হলোর মধ্যে কি কি হতে পারে, আইদার প্লাস অর মাইনাস, অর হচ্ছে যে কোনো একটা, মানে হাফ হাফ, মানে যেটাকে আমি নিউট্রাল নিউট্রাল বলছি। কেন আমি নিউট্রাল বলছি সেটাতে আসছি। আমি বললাম যে তুমি একটা কিছু করতে গেলে, ভালো কিছু করতে যাচ্ছিলে, ঠিক আছে, এখানেও তাই প্লাস লিখলাম, ভালো কিছু করতে গেছিলে, সেটা হলো না, কিন্তু অন্য একটা ভালো জিনিস হলো। তুমি বৃষ্টি আনতে চাইছিলে, বৃষ্টি এলো না, কিন্তু দেখা গেল যে আহ, বৃষ্টি যদি নাও এসে থাকে তাহলে পরিবেশ, মানে তো আমাদের যে, মানে ওদের যে স্পেসিফিক যে কারণে বৃষ্টি আনতে চাইছে, হয়তো 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 ফসল যাতে ভালো হয় সেই কারণে ধরো বৃষ্টি আনতে চাইছে, দেখা গেল যে ফসলের ফলন কোনো না কোনো কারণে বেড়ে গেল, এবং তারা এটাই বিশ্বাস করা শুরু করলো, ওই যে আমরা পরশু দিনকে ওই যজ্ঞ করেছিলাম যাতে বৃষ্টি পড়ে, বৃষ্টি তো হয়নি কিন্তু দেখো ফসল বেড়ে গেছে, আসলে কি ওটার জন্য এটা হচ্ছে, তার মানে কি এটা আমি ল্যাটেন্ট বলে ধরে নিচ্ছি। তো এক্ষেত্রে যে কোনো জিনিস যখন আমি ইন্টেনশন নিয়ে করছি না কিন্তু হচ্ছে, এবং আমি মনে করছি যে আচ্ছা আমার জন্য হচ্ছে, দ্যাট ইজ ল্যাটেন্ট। দেখো পজিটিভ জিনিস হলো, খারাপ জিনিস কি কিছু হলো? খারাপ জিনিস কোনটা হলো, যখন তুমি বললে যে তুমি ওই তালি বা থালি কিছু একটা বাজাচ্ছিলে যার ফলে করোনা আরো বেড়ে গেল, আমি সেটাকে বললাম নেগেটিভ। কার গোলাচ্ছে বলো? তাহলে স্যার স্যার মানে বলে নাও। বলছিলাম স্যার, তার মানে ম্যানিফেস্ট ফাংশন যেটা, সেটা হচ্ছে আলটিমেট আমাদের যে উদ্দেশ্যটা থাকবে সেটা যদি কমপ্লিট হয় তো ঠিক আছে, সেটা যদি কমপ্লিট না হয়ে অন্য কিছু হয় তো সেটাকে আমরা বলবো ল্যাটেন্ট ফাংশন। এবার ল্যাটেন্ট ফাংশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ। যদি যে উদ্দেশ্যের জন্য আমরা করছিলাম সেই উদ্দেশ্য বাদ দিয়েও অন্য কোনো ভালো উদ্দেশ্য হয় তো সেটাকে আমরা পজিটিভ ফাংশন বলবো, আর যদি খারাপ কিছু হয় তাহলে নেগেটিভ ফাংশন বলবো। এটাই তো, না আমি ব্যাস ব্যাস, ভুল ক্লিয়ার বুঝলাম? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। মানে ওই ওই নেগেটিভ ফাংশনের পাশে ব্র্যাকেটে লিখে রেখো যে ডিসফাংশন। আচ্ছা, মানে ওকে। স্যার ম্যানিফেস্ট ফাংশন হচ্ছে কি আনইনটেনশনালি যেটা হচ্ছে, মানে না সরি ইন্টেনশন নিয়ে যেটা হচ্ছে, ল্যাটিন আনইনটেনশনাল। রাইট, ঠিক ঠিক আছে, আছে। আর ওটাই দুটো ভাগ হচ্ছে, একটা ডিসফাংশন আর একটা নন ফাংশন, তাই তো? হ্যাঁ, এবার নন ফাংশন আমি কোনটাকে বলছি, যেটাকে ধরো পজিটিভ নেগেটিভ হচ্ছে। স্যার। না 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 না, হ্যাঁ, মানে নন ফাংশনটা পজিটিভ হ্যাঁ, আর আর ডিসফাংশনটা নেগেটিভ। নেগেটিভ হচ্ছে ডিসফাংশন, ঠিক আছে। ঠিক আছে, নন স্যার ফাংশন এইটাই। কেন বলছি, নন ফাংশন বলছি যে ঠিক আছে হলো না, যেটা করতে চাইছিলাম সেটাই হলো না, যেটা ম্যানিফেস্ট ছিল সেটা হলো না, তাই নন ফাংশন। যদি এবার নেগেটিভ কিছু হতো তখন সেটাকে আমি বলতাম ডিসফাংশন। ওকে, চলো, ওকে এত স্যার। অব্দি কারোর কোনো সমস্যা? খুবই খুবই ইজি কনসেপ্ট, যে জাস্ট মানে এরকম তেমন কিছু আসেও না, যে জাস্ট ওই ম্যানিফেস্ট আর ল্যাটেন্ট ফাংশন থেকে কিছু একটা জিজ্ঞাসা করে গল্প শেষ। ওকে, আচ্ছা এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে অ্যান্টিসিপেটরি স্যার আর স্পেশালাইজেশন। আর হ্যাঁ একটা বলো। কোশ্চেন আছে, মানে হ্যাঁ বলো। ম্যানিফেস্ট ফাংশন স্যার, ম্যানিফেস্টোতে মানে লিখতে হয়, মানে এটা কি লেখা কোনো চিন্তা ভাবনা থাকবে? না না লাইক না 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 না, এরকম কোনো ব্যাপার নেই। ওটা কোনো জাস্ট লিক নেই, কোর্স, তাই তো ম্যানিফেস্টোর সাথে? দ্য ডুয়ার সে ইন্টেনশনটা তার মাথায় থাকবে। ওকে স্যার। তুমি ডুয়ার, তোমার ইন্টেনশনটা যেন মাথায় থাকে, ঠিক আছে। এবার হয় না যে তুমি কাউকে সারপ্রাইজ দিতে গেলে তার খারাপ হয়ে গেল, তা তুমি বললে যে আমি এটা ইচ্ছা করে করিনি, বা নিজে স্যার ডুয়ার যদি নিজে সারপ্রাইজ হয়ে যায়, ওটা তো মানে তাহলে এটা কোন টাইপ অফ কি হবে স্যার? তুমি ডুয়ার, তার মানে তোমার স্পেসিফিক যে তুমি কাজগুলো করছিলে, তার মানে সেটা তোমার ছিল ইন্টেনশন, ছিল ম্যানিফেস্ট, যেটা হলো সেটা ল্যাটেন্ট। তুমি নিজে সারপ্রাইজ হয়ে গেলে, যে সারপ্রাইজের কথা তুমি কখনো ভাবোনি, দ্যাট ইজ ল্যাটেন্ট।
ওকে Okay, ভেরি sir. সিম্পল, খুব সিম্পল ভাবে ভাবলে একদম সিম্পল আছে। ওকে চলো, এবার আমরা যেটা বুঝবো অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। অ্যান্টিসিপেটরি বাংলাটা আমি বলতে পারবো না, খুবই কষ্টের বিষয়। অ্যান্টিসিপেটরি, ঠিক আছে, অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন কি জিনিস? ইন্টারভিউ কে কে দিয়েছো এখন অব্দি? কেউ একজন বলো যে স্যার হ্যাঁ আমি ইন্টারভিউ দিয়েছি কোনো একটা পরীক্ষা। আমি দিয়েছি কিন্তু টেকনিক্যাল। ভালো করেছো। ব্যাপারটা হচ্ছে যে তুমি ইন্টারভিউ দেওয়ার আগে আইদার অনেকগুলো ইন্টারভিউ এর ভিডিও দেখেছো, বা ইন্টারভিউতে যেরকম জেস্টার লাগে, বা ইন্টারভিউতে যেরকম অ্যাটিটিউড লাগে, ইন্টারভিউতে যেরকম ড্রেস কোড লাগে, ইন্টারভিউতে যাওয়ার আগে যেরকম ফর্মাল থাকতে হয় সেরকম ভাবে নিজেকে গড়েছো। অবভিয়াসলি। ওই যে নিজের মধ্যে সেই বিষয়গুলোকে আনা, দ্যাট ইজ অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। ওয়াই নট সোশ্যালাইজেশন? তুমি প্রশ্ন করতেই পারো স্যার সোশ্যালাইজেশন কেন বলছেন না? সোশ্যালাইজেশন মানেও তাই যে সমাজস্থ বিভিন্ন বিষয়, সমাজস্থ নিয়ম কানুন, সেগুলো শেখার জন্য আমরা যে পদ্ধতিতে সেগুলো শিখি, দ্যাট ইজ সামাজিকীকরণ। এই দেবানিতা, তোকে তোর মা বলে যে বিয়ের পর কি করবি এগুলো শিখে নেই, নাহলে শ্বশুরবাড়ি থেকে শুনতে হবে যে মা কিছু শেখায়নি, এসব বলে? হ্যাঁ বলে। এই যে তোর মা তোকে বারবার এগুলো বলে বলে শেখানোর চেষ্টা করছে যে আফটার ম্যারেজ তোর কিভাবে চলা উচিত, দ্যাট ইজ অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। অর্থাৎ তুই একটা জীবন পরে কাটাতে চলেছিস, সেই জীবনে এক্স্যাক্টলি কি কি করতে হবে, কি কি বিহেভ করতে হবে, সেগুলো তোকে যদি এই জীবনেই তোকে শেখানো শুরু করে দেয়, দ্যাট ইজ অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। এবং মনে করে দেয় প্রত্যেকটা মেয়ের জীবনে এটা শুরু হয়ে যায়, ছেলেদের জীবনেও হয় অন্য অন্য অ্যাঙ্গেলে। তাহলে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন মানে, আরো একটা উদাহরণ দিচ্ছি আমি, কোনো একটা গ্রামের ছেলে সে শহরের একটা স্কুলে ভর্তি হতে চায়, সেই শহরের স্কুলে ভর্তি হতে গেলে তার নির্দিষ্ট জামা কাপড় থাকতে হবে, তার নির্দিষ্ট ব্যবহার, কথাবার্তা, শিক্ষা প্রভৃতি থাকতে হবে। তার বাবা মাও মিডল ক্লাস ফ্যামিলি, কিন্তু চায় যে শহরের সেই ভালো স্কুলটায় তাকে ভর্তি করতে, তাই বাবা মায়েরাও নিজেদেরকে সেইভাবে প্র্যাকটিস করাচ্ছে এবং ছেলেকেও বলছে সেইভাবে পড়াশোনা করতে। কারণ ইন্টারভিউ বোর্ডে যখন বাবা মা এবং ছেলে থাকবে তখন ইন্টারভিউ বোর্ডে যাতে প্রত্যেকে পাশ করে। ইন্টারভিউ বোর্ড কি দেখে? কোনো একটা স্ট্যান্ডার্ড স্কুলের ইন্টারভিউ বোর্ড দেখে যে এই স্কুলের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসের সাথে এই ফ্যামিলিটা ম্যাচ করে কিনা, রাইট? তো এদের স্ট্যাটাসের সাথে ম্যাচ করাবার জন্য এই ভিলেজের এই পরিবারটা, কোন ইংলিশ মিডিয়াম বইয়ের গল্প বলছি হয়তো আমি, তাই তো, একটা সিনেমা হয়তো বেরিয়েছিল, ঠিক আছে, যে সেই স্কুলের স্ট্যাটাস ম্যাচ করাবার জন্য যে নিজেদের সোশ্যালাইজেশন প্রসেসটা শুরু করে দিচ্ছে, দ্যাট ইজ অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। যে বা যারা কাস্ট করেছে বলো কাস্টের কোন জায়গার সাথে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশনের সম্পর্ক আছে? যে বলতে পারবে বুঝবো যে সে কাস্ট বুঝেছে। যারা যারা ক্লাসে ছিলেন, কাস্টের ক্লাসে, কাস্টের সাথে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। কাস্টের কোন কনসেপ্টের সাথে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশনের সম্পর্ক ছিল বা আছে? হ্যাঁ, সানস্ক্রাইজেশন। সরোজ, গুড গুড গুড। সরোজ কিন্তু আগে আমার কাছে কখনো মার্টান পড়েনি, হ্যাঁ, মানে তোমরা যদি ভেবে থাকো যে সরোজ হয়তো জানতো, তা নয়। ভেরি গুড। কেন, কেউ কি ডিসক্রাইব করতে পারবে যে হাউ দ্য প্রসেস অফ সানস্ক্রাইজেশন ইজ রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ মার্টনস অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন? একজন ওয়েস্টার্ন থিঙ্কার, একজন ইন্ডিয়ান থিঙ্কার, বলো। স্যার ওই যারা লোয়ার ক্লাস তারা নিজেদের স্ট্যাটাস লোয়ার কাস্ট, লোয়ার কাস্ট ক্লাস বলে ফেলেছিলাম ভুল করে। যারা লোয়ার কাস্ট তারা নিজেদের কন্ডিশন ইমপ্রুভ করার জন্য কোন একটা হায়ার ক্লাস, not to improve the condition, to raise their status. আচ্ছা, টু রেজ দেয়ার স্ট্যাটাস তারা ব্রাহ্মণদের Not Brahmins, বা হায়ার কাস্ট, dominant caste. ডমিনেন্ট কাস্ট, The term is dominant caste. হ্যাঁ, তাদের ইমিটেট করতে শুরু করে। Right. ঠিক আছে? এবং সেই ইমিটেশনের সেই মাধ্যমে যে the process of imitation is nothing but the process of anticipatory socialization.
যে বা যারা ভাবছো যে সানস্ক্রিটাইজেশন কি স্যার জানি না, দরকার নেই, আমরা যখন কাজটা ঢুকবো আমি আবার জানিয়ে দেবো। ওকে, এত দিকে বুঝলে না বলো যে পার্টান তিনটে কথা বলেছিল, ইন্ডিসপেন্সিবিলিটি, ইউনিটি অ্যান্ড ইউনিভার্সালিটি, তারপর বললো ম্যানিফেস্ট ফাংশন, ল্যাটেন্ট ফাংশন, তারপর বললো অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। কে বললেন? বুঝে গেছো? এবার উত্তর লেখা শুরু। প্রশ্ন দেখি। How would you estimate R.K. Martin as sociologist? মানে আর.কে মার্টিন, রবার্ট কিং মার্টিনকে আমরা সমাজতাত্ত্বিক হিসাবে কিভাবে পরিগণিত করব, বলো। তোমরা বলো, আমি উত্তর দিচ্ছি। তো ফাংশনালিস্ট অ্যাপ্রোচে বিশ্বাসী ছিলেন, কিছু ট্যালকাট পার্সনস এর ইন্ট্রোডাকশন দিয়ে তারপরে কিভাবে সেটাকে রেকটিফাই করেছিলেন। এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু বসি, অ্যানোটেশনটা নিয়ে নিই। অ্যানোটেট নিয়ে নিলাম, উত্তর লেখা শুরু করছি আমি। প্রশ্নের মান কত? প্রশ্নের মানটা সবসময় পরীক্ষায় দেখে নেবে। প্রশ্নের মান হচ্ছে 40। হ্যাং করেছে দাদা। ঠিক আছে, প্রশ্নের মান 40। 40 দেখি তোমাদের মাথায় কি আসে, কত পেজ লিখবো আসে? আসা আর যেন না আসে, পেজ না, পেজ ইম্পর্টেন্ট। আসা উচিত হাতে টাইম কত আছে? হাতে টাইম আছে 30 to 35 মিনিটস, 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট কি এতটা লেখা যাবে? মানে সত্যি কি? আইদার তারপর প্রশ্ন আসে যে এত কি কন্টেন্ট আছে যে 30 থেকে 35 মিনিট লিখতে পারবো, নাকি মাথায় আসে যে এত বেশি কন্টেন্ট 30 থেকে 35 মিনিটে লিখবো কি করে, যে কোনো একটা। তো ফার্স্ট আমরা পরীক্ষা দিতে গেলাম, প্রশ্ন পেলাম যে আর.কে মার্টিনকে কি সোশিওলজিস্ট বলে আমরা ধরতে পারি? প্রথমে নাম্বার দেখে নিলাম 40, নম্বরটা অবশ্যই দেখবো। 40 মানে তার মানে অনেকটা লিখতে হবে, বেশ গুছিয়ে লিখতে হবে। কিভাবে লিখবো আমরা গুছিয়ে? আমরা গুছিয়ে এইভাবেই লিখবো যে আমরা টাইমটা একটু ফার্স্টে মাথায় নিয়ে নেবো যে সত্যি সেটা 40 নম্বর লেখার মতো কিনা। যে হ্যাঁ, আর.কে মার্টিন যেখানে কিনা আমার কোনো পেজের কোনো বাধ্যবাধকতা নেই, যা আমি জানি তা অবশ্যই লিখে দিয়ে আসবো, যেখানে পেজের কোনো কম্পালশন নেই যে এত পেজ লিখতে হবে, এতগুলো ওয়ার্ড লিখতে হবে, তো ইজিলি 40 নম্বর লেখা যায়। কারণ 40 নম্বর মানে আমি ধরেই নিচ্ছি 500 ওয়ার্ডস অ্যাপ্রক্স, অ্যাভারেজ 30 to 35 মিনিটস। ওকে, তো আমি শুরু করছি। আমি শুরু করব কি করে? ইন্ট্রোডাকশন আমার কি হওয়া উচিত? শাগনি বললো যে স্যার কি বলে, কি ফাংশনালিজমের কিছু একটা বললে? আচ্ছা, বলছিলাম ওই মার্টিনের শুরুটা মানে ফাংশনালিস্ট সেইটা দিয়ে শুরু করব। তারপরে স্যার সরোজ একটা কোশ্চেন করেছিল যে সানস্ক্রিটাইজেশন ইমিটেট করে এক্সটার্নাল। স্যার সানস্ক্রিটাইজেশন ওটা তো এক্সটার্নাল ফাংশন, তাহলে কি এটা এক্সটার্নাল? হ্যাঁ হ্যাঁ, এটাও এক্সটার্নাল, এটাও এক্সটার্নাল। ওকে, হ্যাঁ দেখো পাতিভাবে শুরু করবো, এটা তেমন কিছু নয়। ঠিক আছে, যে কোনো প্রশ্নই খুবই আনইম্পর্টেন্ট হয় যে সেটা কিভাবে লিখবো সেটা ভেবে যাতে মাথা খারাপ না হয়। যেটা জানি সেটা লিখবো। যে আমি লিখবো যে ট্যালকাট পার্সনস সাধারণত ফাংশনালিজমের বিশ্বাসী ছিলেন। তার যে সমসাময়িক ছিল সে ছিল পার্সনস, বিশেষত পার্সনসকে রেকটিফাই করেই তিনি তার সমস্ত বক্তব্য সেইগুলো রেখেছিলেন। যেহেতু ফাংশনালিজম সমাজতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ পরিপ্রেক্ষিত, যেহেতু পার্সন সমাজতত্ত্বের একটা অন্যতম প্রধান চরিত্র সেই সময় আমেরিকার, তাই এটাই স্বাভাবিক নয় যে সমাজতত্ত্বের সমাজবিজ্ঞানীর থিওরি যে রেকটিফাই করছে সেও অবশ্যই সমাজতাত্ত্বিক। সে যদি সমাজতাত্ত্বিক হয়ে থাকে, এইবার আমরা তার কনসেপ্টগুলো পরপর লিখে বোঝাবার চেষ্টা করব কেন তিনি সমাজতাত্ত্বিক হিসেবে পরিগণিত হবেন। ইন্ট্রোডাকশনটা কার ভালো লাগলো না? আবার বলছি, মার্টিন ফাংশনালিস্ট ঘরানারই ছিলেন, যিনি কিনা ট্যালকাট পার্সনস এর থিওরিগুলো রেকটিফিকেশন করেছিলেন। তাই যেহেতু ফাংশনালিজম একটা
সমাজতত্ত্বের অন্যতম পরিপ্রেক্ষিত হিসেবে পরিগণিত হয় এবং পার্সনস একটা খুব বড় ফিগার সমাজতাত্ত্বিক থিওরির। তাই তার থিওরিগুলোকে যে রেকটিফাই করেছে, তার কনসেপ্টগুলোকে আলোচনা করার মাধ্যমে আমরা তুলে ধরবো যে কেন সমাজতাত্ত্বিক হিসাবে তিনি পরিগণিত হওয়া উচিত। যার ভালো লাগলো না সে এর থেকে ভালো একটা ইন্ট্রোডাকশন দাও। ইন্ট্রোডাকশন বুঝতে পারো কোনো সমস্যা? লাজিনা, ইন্ট্রোডাকশন বোঝা গেল? ইন্ট্রোডাকশন কিভাবে লিখছি? খুবই সিম্পল, হ্যাঁ স্যার। যা জানি সেটাই লিখছি, হ্যাঁ স্যার। রকেট সায়েন্স মানে না। হ্যাঁ বলো। পার্সন যে জিনিসটা বলেছেন, যেহেতু উনি সমাজতত্ত্বের বড় একজন থিওরিস্ট, তো মার্টন তো ওনাকেই রেকটিফাই করছে। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রথমেই সেটা ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে বলছি আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস হচ্ছে না, আমি এবার ওর থিওরি গুলোকে বলে তারপর আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ তোমাকে আমি এখন ইন্ট্রোডাকশনে যে কথাগুলো বললাম, আমি কি ক্লাসের শুরুতে সেই কথাগুলো বলেছি? হ্যাঁ তার হ্যাঁ মানে মোরাল অফ দ্য স্টোরি কি, ক্লাসে আমরা যা করি এক্স্যাক্টলি সেটা যদি মন দিয়ে শুনি, বুঝি, ক্লাস নোট নিই, সেটাই লিখে দিয়ে আসি, সেটাই মোর দ্যান এনাফ। ঠিক আছে? ওকে। এমন না যে আলাদা করে আরো অনেক কিছু পড়তে হবে। হ্যাঁ, ক্লাসটা তো পড়েছিলাম কিন্তু আরো পড়তে হতো, অত পড়ি ঠড়ি নেই, সেই কারণে আর পাচ্ছি না, তার দিয়ে নোট পাচ্ছি না, পরীক্ষায় হলে বসে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যা শুনছো, জানছো, বুঝছো সেটাই নিজের ভাষায়, স্পষ্ট ভাষায়, মানে নিজের ভাষা মানে একদম চলতি ভাষা না, ভালোভাবে সুন্দর করে লিখে দিয়ে আসবে, মানে যথেষ্ট। ওকে? স্যার এটা ইজিও হয়। হ্যাঁ হ্যাঁ, মানে সব থেকে ইজি হয় এটাই। ওকে, চলো। আর আমরা কি করব? ইন্ট্রোডাকশন হয়ে গেল, এবার তো কনসেপ্টগুলো আমাকে দিতে হবে। কনসেপ্টে আমি তাহলে প্রথমে যে কনসেপ্টটা রাখবো সেই কনসেপ্ট আমার কি হবে? অবশ্যই ফাংশনালিজমের যে ক্রিটিসিজম। ঠিক আছে? তাহলে আমি এখানে কি লিখবো? যে ক্রিয়াবাদী তত্ত্বের সমালোচনা। ক্রিয়াবাদী তত্ত্বের সমালোচনা লিখে আমি 3টে পয়েন্ট দিয়ে দেবো, যে 3টে পয়েন্ট আমি আলোচনা করলাম। এইবার এই 3টে পয়েন্ট দিয়ে দিলেই কি হয়ে যাবে? হ্যাঁ বলো। ক্রিয়াবাদী তত্ত্বের তো স্যার রেক্টিফিকেশন, সমালোচনা তো নেই। বাংলা ভাষা তো তো সংশোধন কথাটা না আমি সাধারণত দেখিনি। মানে তোমাদের যতগুলো মানে প্রশ্ন এসেছে, তোমাদের না গ্র্যাজুয়েশন লেভেলের যত প্রশ্ন আসে না মার্টনকে নিয়ে, যেন তো কি প্রশ্ন আসে? প্রশ্ন আসে যে রবার্ট মার্টনের ফাংশনালিজমের ক্রিটিসিজমটা লে হালুয়া। উনি তো যদি ক্রিটিসিজম নাই করে থাকে, গ্র্যাজুয়েশন লেভেলে কেন এরকম প্রশ্ন করছে যে ক্রিটিসিজম করো? তার মানে এক জায়গায় ধরেই নেয়। এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে এটা সংশোধন ছিল, কিন্তু কোথাও না কোথাও হয়তো বাংলা ভাষার জন্য বা একটা নির্দিষ্ট শ্রেণীর শিক্ষকরা ধরেই নেয় যে এটা সমালোচনা, তাই তারা ক্রিটিসিজম, সমালোচনা এই টার্মগুলোই কিন্তু ব্যবহার করে। ওকে, বাট তোমরা জেনে রাখো যে এটা আসলে সংশোধন ছিল। সংশোধনের সমালোচনার পার্থক্য আছে, অবশ্যই আছে। তো এই কারণে আমি জেনারেল ওয়েতে এই ক্রিটিসিজম কথাটা ব্যবহার করলাম। ওকে, আচ্ছা, আমি এবার প্রশ্ন যেটা করলাম যে তোমাদেরকে আমি যে 3টে থিওরি পড়ালাম, সেই থিওরিগুলো হচ্ছে এই ইন্ডিসপেন্সিবিলিটি, ইউনিটি আর ইউনিভার্সালিটি, ওই কনসেপ্টটা আমি লিখলাম। ঠিক আছে? ব্যাস। আর তো হ্যাঁ, এবার তুমি বলতে পারো স্যার এরপরে একটু ম্যানিফেস্ট আর ল্যাটিন দিয়ে দেবেন, আর এরপরে একটু অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন দিয়ে দেবেন। দিয়ে দিলাম। আর কি অ্যাড করতে হবে বলো তো? এই যে কি অ্যাড করতে হবে সেটাই হলো মশলা। কি অ্যাড করতে হবে বলো? দাঁড়াও আমি জিজ্ঞাসা করছি। সুমন বলো, আওয়াজ শোনা যাচ্ছে? বলতে পারো কথা? কি অ্যাড করতে হবে এই প্রশ্নের উত্তরে? এমন কি অ্যাড করতে হবে যেটা কিনা আমি ক্লাসে বলিনি? প্রশ্নটা বোঝা গেছে? বোঝা গেছে, মাথায় কিছু আসছে না। ওকে, কার মাথায় আসছে? দেবজ্যোতি কিছু মাথায় আসছে যে কি অ্যাড করতে হবে? আর অ্যানসারে লাস্টে একটা কনক্লুশন দিতে হবে। হ্যাঁ, কনক্লুশনে কি হওয়া উচিত বলো তো এই প্রশ্নের ক্ষেত্রে? আমি পজিটিভলি দেখলে আমি সোসিওলজিস্ট বলবো, নেগেটিভলি দেখলে বলবো না। এক্স্যাক্টলি। তাহলে এক্ষেত্রে দুটো কাজ করতে পারি। এক, যখন আমি ওনার ক্রিটিসিজম অফ ফাংশনালিজম লিখছি, তারপরে আমি 2 বা 3টে লাইন যোগ করে দেব যে ওয়াই দিস কনসেপ্ট ইজ সোশিওলজিক্যাল। আমি যখন ওনার ম্যানিফেস্ট অ্যান্ড ল্যাটেন্ট ফাংশন লিখছি, তারপরে আমি 1টা বা 2টো লাইন যোগ করে দেবো ওয়াই দ্য কনসেপ্ট অফ ম্যানিফেস্ট অ্যান্ড ল্যাটেন্ট ফাংশন ইজ সোশিওলজিক্যাল, অর ওয়েদার দে আর সোশিওলজিক্যাল অর নট, যদি তোমার ভাষায় বলি।
আর যদি আমি অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন লিখি তাহলে আমি যোগ করে দেবো 2 বা 3টে লাইন যে ওয়াই দিস কনসেপ্ট অর দিস নোশন অফ অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন ওয়েদার সোশিওলজিক্যাল অর নট অর সমাজতত্ত্বের অভ্যন্তরে সেটা পড়ছে কিনা, অথবা মানে প্রত্যেকের শেষে শেষে অ্যাড করতে পারি, অথবা তুমি যেটা বললে যে একদম কনক্লুশনে গিয়ে আমি লিখছি উপরিউক্ত যে আলোচনাগুলি আমরা করলাম সেখানে স্পষ্টতই দেখতে পারছি যে মার্টন ক্রিয়াবাদের সমালোচনা, ম্যানিফেস্ট এবং ল্যাটেন্ট ফাংশন এবং অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশনের মাধ্যমে সমাজতত্ত্বের একটি দিক বা দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন, যার ফলে সমাজতত্ত্বে আমাদের অন্যান্য বিভিন্ন ধারণা যা কিনা অবশ্যই সমাজের অভ্যন্তরে এবং সমাজতত্ত্বের অভ্যন্তরেই পড়ে তা বুঝতে অনেক সুবিধা হয়েছিল। সেই দিক থেকে বলতে গেলে মার্টন একজন প্রকৃত অর্থেই সমাজতাত্ত্বিক ছিলেন। তুমি বলতে পারো যে স্যার আপনি মুখস্থ বললেন, আরেকবার বলুন লিখে নিই, দরকার নেই, সেন্সটা বোঝো। কি বললাম? আমি কিছুই বলিনি, আমি শুধু বললাম যে ও যেই ছাতা মাথা কনসেপ্ট গুলো দিয়ে গেছে এই কনসেপ্ট গুলো খুব ভালো, ব্যাস এইটুকুই বললাম যে ভালো সোশিওলজিক্যাল সমাজের অভ্যন্তরে নতুন দ্বার খুলে দিয়েছে, ব্যাস গল্প শেষ। এখানে তো শুধু এস্টিমেট বলেছে, মানে ক্রিটিক্যাল হওয়ার দরকার নেই। এক্স্যাক্টলি, ক্রিটিক্যাল এই আরকে মার্টিনের অনেক ক্রিটিসিজম আছে, আরকে মার্টিনেরও ঠিক যেমন ট্যালকাট পার্সন্সের অনেক ক্রিটিসিজম আছে, আরকে মার্টিনেরও অনেক ক্রিটিসিজম আছে, বাট আমরা ক্রিটিসিজমে ঢুকবো না। এক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট হচ্ছে যে এই লাস্টের যে 2-4টে লাইন অ্যাড করে দেওয়া। এবার অনেকের ক্ষেত্রে সুবিধা হয় একদম লাস্টে কনক্লুশনে গিয়ে এই কথাগুলো অ্যাড করা রাদার দেন প্রত্যেকটা টপিক লিখে প্রত্যেকটা টপিক কেন সোশিওলজিক্যাল সেটা বলা। তোমাদের মধ্যে সেই সেন্সটা জাগে না যে স্যার ওই কনসেপ্টটা কেন কোন অ্যাঙ্গেল দিয়ে সোশিওলজিক্যাল বুঝতে পারছি না, দরকার নেই, তুমি একদম কনফিউশনে সেই একটা পাতি কথা লিখে দিয়ে চলে আসো। কিছুই বলিনি আমি কি বললাম যে উনি যেগুলো বলেছিল সেগুলো সোশিওলজিক্যাল ছিল তাই উনি সোশিওলজি, গল্প শেষ। কারণ তোমার যা করার বা বোঝানো তুমি তো ওপরেই বুঝিয়ে দিয়েছো এই ম্যানিফেস্ট ফাংশন ল্যাটেন্ট ফাংশনের এক্সাম্পল দিয়ে দিয়ে, তাই লাস্টে এই কথাটা অ্যাড না করলেই নয়। এই কথাটা প্রমাণ করছে যে তুমি কিভাবে লিঙ্কটা তৈরি করছো, যে হাউ ডু ইউ এস্টিমেট, আমি এইভাবে এস্টিমেট করছি, ওনার কনসেপ্টগুলো লিখে তারপর এস্টিমেট করছি। কে বুঝলে না? আচ্ছা বলছি, আপনাদের কি অনার্সটা এভাবে মানে এরকমই থাকে, 40 নম্বরের কোশ্চেন ডাইরেক্ট থাকে? না 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 না, ওখানে এই ডাইরেক্ট প্রশ্ন থাকে, কিন্তু এগুলোর মান থাকে 15, 10 কি 15। এখানে ওয়ার্ড লিমিট কেমন দেয়? ওখানে ওয়ার্ড লিমিট দেয় 300, 350, 310 নম্বরের জন্য 300 আর 15 নম্বরের জন্য 500। আমাদের কত লিখতে হবে, 600? 500 অ্যাভারেজ ধরে রাখো। 600 মানে হচ্ছে মোটামুটি 2 পাতা, এই 2 পাতা 3 পাতা। এবার তো হ্যান্ড রাইটিং এর উপর কিছুটা ডিপেন্ড করে। স্যার আমার তো 7 পাতা হয়ে যায়। কোনো অসুবিধা নেই। আর দেখো তোমাদের ফ্ল্যাট কোশ্চেন কি মানে অ্যাটেন্ড করা বেটার? আমি সেটা নিয়ে একটু দ্বন্দ্বে থাকি। দেখো দেবজ্যোতি, কোনো কোশ্চেন কিন্তু ফ্ল্যাট না, সেটা একমাত্র ডিপেন্ড করে যে লিখছে তার উপরে। সিরিয়াসলি কি কোনো কোশ্চেন ফ্ল্যাট হয়? তুমি যদি এমন ভাবে লিখে থাকো যে ফ্ল্যাট কোশ্চেনও দাঁড়িয়ে যাবে, সেটা ফ্ল্যাট অবশ্যই নয়, সেটা কিন্তু যে লিখছে তার পুরোপুরি ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। আমার কনফিউশনটা অন্য জায়গায় থাকে, মানে ধরুন আপনার 4 পাতা লিখতে হচ্ছে আমাকে, এবার সেখানে মানে আমি তো জানি না যে এটার ইভ্যালুয়েট কিভাবে করা হয়। এবার দেখা গেল মাঝের পাতাতে চোখ বোলাতে গিয়ে 4টে লাইনই পড়লো না, খালি মানে বোল্ড লাইনগুলো বা আন্ডারলাইন লাইনগুলো পড়ে বেরিয়ে চলে গেল, তাহলে তখন তো অ্যাভারেজ হয়ে যাওয়ার ভয় থাকবে না একটা, যেহেতু কন্টিনিউয়াসলি একই ধরনের লেখা চলতে থাকে। ওই কারণেই তো বলছি যে ওয়ার্ডের ক্ষেত্রে পেজের ক্ষেত্রে আমরা একটুও কনসিয়াস হব না, আমরা যতটুকু জানি ঠিক ততটুকুই লিখে দিয়ে চলে আসবো। ঠিক এই কারণে বলছি যে একটুও বাড়াবার চেষ্টা আমরা করবো না, যতটুকু জানি ততটুকু লিখবো, শুদ্ধ ভাষায় লিখবো। আমার তো জায়গা থাকে না, এটাই জন্যই বলছি। হ্যাঁ বলো আবার বলো, শুনতে পেলাম। ফ্ল্যাট কোশ্চেন মানে তো ভেরিয়েশন আনার জায়গাটা থাকে না। ফ্ল্যাট কোশ্চেনে জানো তো ভেরিয়েশন কিভাবে আনা যায় বলে দিচ্ছি। সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে যে ফ্ল্যাট কোশ্চেন দেখে ফ্ল্যাট আনসার লিখে দিয়ে চলে আসে। ফ্ল্যাট কোশ্চেন দেখে ফ্ল্যাট আনসার লিখে দিয়ে চলে আসে, কিন্তু তুমি তো এতদিনই এটুকু জেনেছো যে সমস্ত কারুকার্য থাকে ইন্ট্রোডাকশন, স্ট্রাকচার এবং কনক্লুশন।
তো কেন এই তিনটের উপর কাজ করবে না, বরং আমরা যে এই যে লেখা শুরু করছি এই তিনটে জায়গার উপর কাজ করার জন্য, কিন্তু যে কনসেপচুয়াল কোশ্চেন আসবে তার তো আমরা সেখানে তো আমরা দারুণ কারসাজি করব, কারুকার্য করব, কিন্তু ফ্ল্যাট কোশ্চেনও কিভাবে ইন্ট্রোডাকশন, কনক্লুশন এবং মাঝের পোর্শনটায় ছোট ছোট আমরা স্ট্রাকচার করে দিয়ে আসতে পারি, সেটা কি বললাম বুঝে গেল তো বুঝলি? সবাই ভুল এটাই করে, ফ্ল্যাট কোশ্চেনের ফ্ল্যাট আনসার লিখে দিয়ে চলে আসে, ওটাই আমরা করব না, তার জন্যই আমাদের প্র্যাকটিসটা শুরু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, অ্যানালাইজ দ্য ডিস্টিংশন বিটুইন ম্যানিফেস্ট এন্ড ল্যাটেন্ট ফাংশন, দুটোর পার্থক্য জিজ্ঞাসা করেছে। পার্থক্য তোমরা কিভাবে লেখো? মাঝে একটা দাগ টেনে এদিকে ম্যানিফেস্ট এদিকে ল্যাটেন্ট, এইভাবে, নাকি হচ্ছে ডিফারেন্স বলে লিখে ফার্স্টে ম্যানিফেস্ট তারপর প্যারা চেঞ্জ করে ল্যাটেন্ট, কোনটা? প্যারা চেঞ্জ করে। প্যারা চেঞ্জ করে লিখো। আচ্ছা, এইভাবে লিখলে কি আমাকে খুব বাচ্চা বাচ্চা দেখা হবে? স্যার তাই তো স্যার শিখিয়েছিল। না না, ঠিকই স্যার কিন্তু শিখিয়েছে। ওখানে একটু করা যাবে না? আচ্ছা, তাহলে আমাকে নিজেকে আমাকে বলো তো তাহলে, যে ধরো এইটা লিখলে বাচ্চা বাচ্চা দেখায়, এইটা লিখলে বড় বড় দেখায়, তাহলে ইউপিএসসি বা বিসিএস এর এমন অনেক আনসার আছে যেগুলো এই ফরম্যাটে লেখা, কেন বলো তো ওগুলো এই ফরম্যাটে লেখা থাকে, কি মনে হয়? মানে আমি বলছি যে যদি ধর তোমাকে আমি কন্ডিশন দিলাম যে স্যার টু দা পয়েন্ট অ্যানসার করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে তোমরা বাড়িতে মনে রাখবে, বাড়িতে মনে রাখার জন্য এটা বেস্ট আছে, যে ওয়ান লাইনার বা টু দি পয়েন্ট ওইগুলো এইভাবে বাড়িতে মনে রাখবে, বাড়িতে ওই কথায় পুরো লিখতে বসতে হবে না, আর পরীক্ষার হলে তোমরা এইভাবে লিখছো, ঠিক আছে? নোটস দিয়ে দেবো, ম্যানিফেস্ট এবং ল্যাটেন্ট ফাংশনের পার্থক্য জাস্ট পড়বে এবং বুঝে যাবে। লাস্ট, এক্সপ্লেন মার্টেন্স কনসেপ্ট অফ অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন, এটা তো বোঝালামই, কোনো অসুবিধা নেই। বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোই নোটস দিয়ে দেবো, ঠিক আছে? বেঙ্গলি কিছু নাই যেটা আসতে পারে, এছাড়া আসতে পারে, কোনটা বলো তো, বলে দিচ্ছি। ক্রিটিসিজম অফ পারসনস, বা ক্রিটিসিজম অফ ফাংশনালিজম, বা মার্টেন্স নোশন অফ ফাংশনালিজম, যেটা এখানে একদম ফার্স্টে বোঝালাম তোমাদের। ওই প্রশ্নটা দেখো এখনো কিন্তু আসেনি, কিসের মধ্যে এসে, একের মধ্যে এসে। দেখো আমি ধরো প্লেন ভাগ করছি, দেখো 40 নম্বরের এবার মজা দেখো। 40 মানে কি, যে স্যার আপনি যে ওই প্রথমে তিনটে ইউনিটি, ইনডিসমিনেন্সিবিলিটি আর ইউনিভার্সালিটি বললেন, ওটা গেল 10। আচ্ছা, আপনি তারপরে হচ্ছে বললেন ওই ম্যানিফেস্ট অ্যান্ড ল্যাটেন্ট, ওটা গেল 10, আর তারপর আপনি বললেন অ্যান্টিসিপেটরি, ওটা গেল 10, 30 হয়ে গেল। আর ইন্ট্রোডাকশনের জন্য 5, কনক্লুশনের জন্য 5, হয়ে গেল 40। কোন প্রশ্নটা? এবার দেখো ম্যানিফেস্ট আর ল্যাটেন্ট 40-এ এসে গেছে, অ্যান্টিসিপেটরি 40-এ এসে গেছে, কোনটা আসেনি? এই যে এটা 10 নম্বরে এসছে, এটা 40-এ এখনো আসেনি, এটা চান্স আছে। কোনটা স্যার আসতে পারে আরেকবার বলবেন? একদম প্রথমে যেটা পড়ালাম তোমাদেরকে, একদম প্রথমে কি পড়ালাম? ক্রিটিসিজম অফ পারসনস আর ক্রিটিসিজম অফ ফাংশনালিজম অর নোশন অফ মার্টেন। এইভাবে কোশ্চেনের অ্যানালিসিস করতে হবে, তাহলে পুরো স্বচ্ছ থাকবে যে আচ্ছা কি এসেছে, কি আসতে পারে, কোন দিকটার উপর বেশি জোর দেবে। ম্যানিফেস্ট, ল্যাটেন্ট, অ্যান্টিসিপেটরি তো অবশ্যই পড়ছো, কিন্তু কোথাও না কোথাও যেটা আসেনি সেটা একটু ভালো করে দেখে যাচ্ছ, ঠিক আছে? বলো কোনো প্রশ্ন, সমস্যা মার্টেনকে ঘিরে? আচ্ছা দাদা, আমরা যখন উত্তর লিখবো, এই ম্যানিফেস্ট পার্সন বা ল্যাটেন্ট ফাংশন এগুলোকে বাংলায় লিখতে হবে না? এগুলো Just- এগুলো এগুলো না বাংলা অ্যাভেলেবেল, ঠিক আছে? কি সুপ্ত ক্রিয়া, ব্যক্ত ক্রিয়া, কি ঘটনাটার নাম আছে আমি ভুলে যাই। স্যার বাংলা ওয়ার্ডে লিখে দেবো স্যার, ফাংশনিজম। না, এই ভুলটা কোনোদিনও করবে না। এই যে তোমরা লিখতে বসো ফাংশনালিজম, এসব করবে না। হ্যাঁ স্যার তুমি ওটা তুমি বলছি। তুমি প্লেন ফাংশনালিজম লিখবে, ঠিক আছে? হ্যাঁ তুমি- মানে ওই তোমার- রকমই তোমার- হ্যাঁ লিখবো। হ্যাঁ হ্যাঁ, তোমার হ্যাঁ, ধরো তুমি প্লেন ম্যানিফেস্ট লেখো, তুমি প্লেন ল্যাটেন্ট লেখো, তুমি প্লেন বাংলায় লিখছো কিন্তু অ্যান্টিসিপেটরি লেখো, বাট ওই ফাংশনালিজম ওই জিনিসগুলো বাংলায় কিন্তু করবে না, ঠিক আছে? তোমার পূর্ণ অধিকার আছে, পূর্ণ স্বাধীনতা আছে এই টার্মগুলোকে, মার্টেনের টার্মগুলোকে বাংলায় এবং ইংলিশে লেখা। কিন্তু আমি একটা জিনিস তোমাদের সাজেস্ট করবো, দেখো স্যার বাংলা- বলছি যে আমি যদি বাংলায় আনসার রাইটিং করি তাহলে এই কিওয়ার্ড গুলো কি ইংরেজিতে লেখা যাবে? হ্যাঁ, ওটা তুমি অবশ্যই ইংলিশে লিখতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব যে মার্টেনের ক্ষেত্রে যেহেতু কিওয়ার্ডগুলো
বাংলায় অ্যাভেলেবেল এবং সেগুলো যে মারাত্মক কঠিন মনে রাখা যায় না তা নয়, দু একবার পড়লেই মাথায় থাকে। আমি তাই সাজেস্ট করবো যে হ্যাঁ, ইংলিশে লেখার তো তোমার স্বাধীনতা আছেই, তা ঠিক, কিন্তু বাংলাতেই লেখো, ঠিক আছে? আমি এটা সাজেস্ট করবো। তুমি ব্যক্তিগতভাবে ভুলে গেলে, তাড়াহুড়োর চোটে লিখে দিয়ে এলে আলাদা বিষয়। আর যদি কোনো এক জায়গায় লেখো ম্যানিফেস্ট, প্রত্যেকবার ম্যানিফেস্ট, যদি এক জায়গায় লেখো ওই সুপ্ত ক্রিয়া, তো প্রত্যেক জায়গায় সুপ্ত ক্রিয়া। এক জায়গায় লিখছো সুপ্ত ক্রিয়া, এক জায়গায় লিখছো ল্যাটেন্ট, ওইটা করো না। যেটা লিখবে সেটাই যেন প্রত্যেকটা জায়গায় কন্টিনিউ হয়। ম্যানিফেস্ট লিখলে এই কারণেই বললাম যে বাংলাটা না আমাদের হাতটা তাড়াতাড়ি চলে, তো আমাদের বাংলাটাই তাড়াতাড়ি আসবে। বাংলা ফন্টে লিখতে লিখতে ইংলিশ ফন্টে তুমি ঢোকো, দেখো তোমার সমস্যা হবে। এমনি নর্মাল খাতায় বাংলা ফন্টে লিখতে লিখতে ইংলিশে ঢোকো, স্পেলিং এ সমস্যা হয়, স্পেলিং ভুল হয়। সবচেয়ে প্রবলেম যেটা হয়, ঠিক আছে, যেমন যে স্পেলিং আমরা ভুলে যাই, জানো তো, যখন আমরা বাংলা লিখতে হ্যাঁ। লিখতে ইংলিশ ফন্টে ঢুকি। ওই কারণেই বলছি ওই রিস্কটা নিও না। যদি বাংলা খুবই কঠিন না হয়, অবশ্যই বাংলায় পড়ো, বাংলায় লিখে দিয়ে চলে আসো। কোথাও মনেই পড়ছে না, সেখানে তুমি ইংলিশটা লিখে দিয়ে আসছো, কোনো অসুবিধা নেই। কি বলবো, আচ্ছা। ওকে? এই সপ্তাহের জন্য আমার মনে হয় না যে তোমরা আরেকটা জিনিসের চাপ নিতে পারবে। যারা তাহলে স্যার আমরা কি কি কোশ্চেন লিখছি স্যার? তোমাদের একটাই প্রশ্ন আমি দিচ্ছি এই সপ্তাহের জন্য, সেটা হলো এটা, একটাই প্রশ্ন, শুধু এই প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের। হাউ ডু ইউ এস্টিমেট আর.কে মার্টন অ্যাজ আ সোশিওলজিস্ট, এরকম, ঠিক আছে? সোশিওলজিস্ট, ব্যাস এই একটাই প্রশ্ন এই সপ্তাহের জন্য। এটা হচ্ছে যারা চাপ নিতে পারছো না, নতুন কেউ যদি একটু ভালো হয়ে থাকো, ভালো মানে যে হ্যাঁ চাপ নিয়ে নেবো অসুবিধা নেই, তাহলে তার ইচ্ছা মতো ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার থেকে যে কোনো একটা টপিক বেছে একটা কোশ্চেন রেডি করে আমায় পাঠিয়ে তাদের ইচ্ছা। এক্ষেত্রে আমি কোনো জোরজবরদস্তি করলাম না। স্যার আমার তো মানে আমি লাস্ট যেদিন গেছিলাম আপনার কাছে পরিধি পর্যন্ত পড়েছিল, শহীদ বলছি, ওটাও লিখে জানছি তাহলে। তুমি লাস্ট যেটা রেডি করেছো সেটা পাঠাও। অর্থাৎ রবার্ট মার্টনটা যেহেতু আজকে আমি প্রথম পড়ালাম, সেই কারণে আমি এটার সাথে আর কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না কোনো পেপারেরই। এক, যদি কারোর মনে হয় যে না রবার্ট মার্টনটা করেও আমি একটা অ্যাসাইনমেন্ট করতে পারবো, তো তবে সে নিজের ইচ্ছা মতো একটা টপিক চুজ করে সেটার একটা প্রশ্ন সিলেক্ট করে আমাকে জানাবে। সে একটা টপিক সিলেক্ট করে আমাকে জানাবে, আমি প্রশ্ন দেবো, তারপর সে সেটা জমা করে দেবে শনিবারের মধ্যে। ঠিক আছে দাদা, কোথায় জমা করব? কোথায় জমা করবে? অ্যাডব স্ক্যানে বা কোন রকম স্ক্যানারে স্ক্যান করে আমাকে পাঠিয়ে দেবে, ছবি তুলে। টেলিগ্রাম? হ্যাঁ, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, যা খুশি, ঠিক আছে? আচ্ছা,